আরশি আমায় ভালোবেসে বিয়ে করে অন্যের বুকে মাথা রেখে শুয়ে আছে। এই যন্ত্রণা যেন আমি কোনোভাবেই সইতে পারছি না। আমার কাছে একটাই পথ আছে বর্তমানে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবার, তা হলো মৃত্যু। কিচেন থেকে ছুরি নিয়ে এসে নিজের বুকে লাগাতার আঘাত করতে লাগলাম, কিন্তু তাতেও শেষ নিঃশ্বাস ত্যাগ হচ্ছে না। তবে মৃত্যুকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি আমি। পেটের ভিতর থেকে ভাড়াল বেরিয়ে আসছে, কিন্তু আমার কাছে এই কষ্টটাও কম মনে হচ্ছে আরশির দেওয়া কষ্ট থেকে। না, আমি যত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হব ততই আমার জন্য ভালো। চিরতরে কষ্ট কমে যাবে আমার জীবন থেকে, আর সেই মানুষটাও অন্যের বুকে ভালো থাকবে। সেভাবেই রক্তাক্ত অবস্থায় জানালার পাশে টাঙানো কাপড় শুকানোর দড়িটা খুলে নিয়ে সিলিং ফ্যানের সাথে শক্ত করে বেঁধে নিলাম। তারপর ফাঁস এঁটে সেটাতে ঝুলে পড়লাম। নে, মুক্ত করে দিয়েছি তোদের সবাইকে। আমি নামক মানুষটা দুনিয়ার জন্য একটা জলজ্যান্ত ডাস্টবিন ছিলাম। সবাই আমার মুখে এসে ময়লা ছুঁড়ে ফেলতো, কিন্তু এবার আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। এবার দেখি তাদের প্রয়োজন পড়ে কিনা আমার মুখে ময়লা ফেলার জন্য। এবার দেখি তারা দুর্গন্ধময় জিনিসগুলো কোথায় গিয়ে ফেলে। মৃত দেহটা সিলিং ফ্যানের সাথে ঝুলছে। দেহটাতে আর কোনো প্রাণ নেই। আমার প্রাণ ভোমরা সে দেহটাকে মুক্ত করে দিয়েছে। ভিতরে আত্মাটা লাশের সামনে ঘুরঘুর করে ঘুরছে আর পাগলের মতন ফুপিয়ে কাঁদছে। ঠিক তখনই কেউ এক হাত দিয়ে সেই মৃতদেহটাকে স্পর্শ করে, আর সাথে সাথে আমার চোখ খুলে যায়। আমার চোখ খুলতেই দেখি আরশি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হাই আকাশ, কি হয়েছে তোমার? তুমি এভাবে হাত পা ছোটাছুটি করছো কেন ঘুমের মাঝে? আরশির কথা শুনে থতমত খেয়ে গেলাম। তুমি আমার সাথে কথা বলছো কি করে? আমার তো মৃত্যু হয়েছে, কি করে সম্ভব এটা? কেউ লাশের আত্মার সাথে কি করে কথা বলতে পারে? আই আকাশ, মানে কি এসবাই? তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? আর তুমি কোন লাশের কথা বলছো? আমি তো দেখছি তুমি জলজন্ত আমার সামনে বসে আছো। আরশির কথায় আমার হুঁশ ফিরে আসে। নিজেকে জীবিত দেখে আমার বুঝতে বাকি নেই যে এতটা সময় আমি স্বপ্ন দেখছিলাম। নিজেকে জীবিত দেখে হতাশার মাত্রাটা আরও বেড়ে গেল। যেখানে সেই ভয়ঙ্কর মৃত্যু থেকে বেঁচে যাওয়ায় আমার খুশি হওয়ার কথা ছিল, সেখানে আমার ভিতরে হতাশা কাজ করছে। কারণ আরশি সত্যি অন্য পুরুষের বুকে মাথা রেখেছে আমার অগোচরে। খুব কঠিন রকমের আফসোস হচ্ছে নিজেকে নিয়ে। ইস, যদি স্বপ্নের মতন করে সত্যি নিজেকে শেষ করে দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তবে আরশি সেটা জানে না যে আমি তার ক্রিয়া দ্বারা জেনে গিয়েছি। সে ভেবেছে আমি হয়তো তার সেই বিষয়ে অবগত নই। কি হলো আকাশ, কথা বলছো না যে? এভাবে হঠাৎ চমকে উঠলে কেন, বলো আমায়। না, কিছু না। তাহলে শুয়ে পড়ো, আর হ্যাঁ, আমার ঘুমের একটু খেয়াল রেখো, যাতে করে তোমার বেহুদা কাজে আমার ঘুমের ব্যাঘাত না ঘটে। এবার আর চুপ করে থাকতে পারলাম না। আরশি, আমার এসব তোমার বেহুদা মনে হয়? হ্যাঁ, অবশ্যই বেহুদা মনে হয়। কারণ যেখানে তুমি তোমার সমস্যার কথা নিজের স্ত্রীকে খুলে বলতে পারছো না, তাহলে সেসব কিছু বেহুদা নয় কি? স্ত্রী? তুমি কি এখন আমার স্ত্রী আছো? আকাশের কথা শুনে আরশি ঘাবড়ে যায়। আই, মানে কি? কি কি বলতে চাইছো? না, কিছু না। ঘুমিয়ে পড়ো তুমি, আমি তোমার ঘুমের দিকে খেয়াল রাখবো। হুম। আরশি ঘুমিয়ে পড়ল, আর আমি অপর পাশ ফিরে বালিশে মুখ গুজে কান্নায় ভেঙে পড়লাম। কারণ যেই আরশিকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, সে আজ আমার অগোচরে অন্যের বুকে মাথা রাখে। যে আরশি দিন রাত আমার কেয়ার করত, যে আরশির কাছে আমার সমস্ত কিছুর গুরুত্ব ছিল, সে আরশি আজ বলছে আমার ফিলিং আর ভিতরের চাপা কষ্ট তার কাছে বেহুদা মনে হয়। এভাবে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আরশি আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল আঁচড়াচ্ছে। নিজের অজান্তেই বিছানা ছেড়ে উঠে আরশির কাছে চলে গেলাম। তারপর নিজের দুহাত গোলাকার করে আরশিকে জড়িয়ে ধরেছি। কি হলো আকাশ, আজ সকাল সকাল এত আহ্লাদ কেন? কি হলো? শরীর প্রয়োজন তোমার? এতদিনের জমানো অধিকার ফলাতে এসেছো আমার উপর? আরশি,
এ কথা তুমি আমায় বলতে পারলে? হ্যাঁ, পারলাম। কারণ তোমার আচরণ আর স্পর্শ এখন অনেক ভয়ানক লাগে আমার কাছে। তোমার স্পর্শে এখন অন্য কিছু অনুভব করি আমি। কি বলতে চাইছো তুমি? কিছুই বলতে চাইছি না, তবে আমি চাই না তুমি আমায় আর স্পর্শ করো, কারণ তোমার স্পর্শ এখন অনেক জঘন্য লাগে আমার কাছে। আরশি, তোমার পরিবর্তনটা একটু বেশি হয়ে গিয়েছে মনে হচ্ছে না? হ্যাঁ, আমি পরিবর্তন হয়ে গেছি, কারণ আপনার মতন মানুষের জীবনে থাকতে আমার আর একদমই ইচ্ছে করছে না। আরশি, কি কারণে তোমার এমন পরিবর্তন? সে তো বলতে পারবো না, তবে এইটুকুই বলবো যে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছি আমি। আর আপনার অস্তিত্ব দিন দিন আমার ভেতর থেকে মুছে যাচ্ছে। সো আমায় ছেড়ে দূরে গিয়ে দাঁড়ান। কখন আবার আমার সাথে উল্টাপাল্টা করে বসবেন কে জানে। বাহ আরশি, বাহ! তুমি থেকে সম্মান দিয়ে আপনিতে নিয়ে চলে গেছো, আবার মানুষ থেকে কাপুরুষের খাতায় তো নাম লিখে দিচ্ছ আমার। আরশি, তোমার কাছে এতটা জঘন্য কি করে হলাম আমি? আজ বিয়ে হয়েছে 1 বছর, আমি তো আমাদের ওয়াদা ঠিকঠাক মতনই পালন করছি। বিয়ের আগে তোমার সাথে মিলে প্ল্যান করেছিলাম যে আমরা বিয়ের 3 থেকে 4 বছর পর বাচ্চা নিব। এর আগে আমরা দুজন দুজনের মতন করে ভালোভাবে সময় কাটাবো। কই, এতদিনে একবারও সে দৃষ্টিতে স্পর্শ করেছি তোমায়? না, তা করেননি, কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাই না। আর আসল কথা বললাম এই তো, যে আপনার স্পর্শ আমার কাছে এখন সহ্য হয় না। ঠিক আছে, আমি তোমায় আর স্পর্শ করব না। খুশি হলাম শুনে। এবার গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। সোজা চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে নাস্তা টেবিলে বসতেই দেখি প্রতিদিনের ন্যায় সেই জেলি আর পাউরুটি। আরশি, এসব কি? এসব কি মানে? সকালের নাস্তা। আমি কি রোজ রোজ এসব খেয়ে অফিসে যাব নাকি? হাতের নাস্তা কোথায় তোমার? জি, এসব খেয়েই অফিসে যাবেন, আর হাতের নাস্তার দিন ভুলে যান। সেসব আর আমি বানাতে পারবো না, কিন্তু কেন? কারণ আপনার জন্য নাস্তা বানাতে আর ইচ্ছে করে না আমার। কত করবো আর আপনার জন্য? কি দিয়েছেন আপনি আমায় সেসবের বিনিময়ে? আরশি স্বামীকে নাস্তা বানিয়ে খাওয়াবে, তার জন্যেও কি বিনিময় লাগবে? হ্যাঁ, অবশ্যই লাগবে। কারণ আপনি আমায় বিয়ে করেছেন ঠিক, কিন্তু মনে রাখবেন আমি আপনার কেনা গোলাম না। সকালবেলায় লাট সাহেবের মতো ঘুমাবেন আর আমি উঠে নাস্তা বানাবো, সেসব আর হবে না। সো জেলি আর পাউরুটি গিলে খেয়েই অফিস করতে যান। আরশির ব্যবহার শুনে পুরোপুরি পাগল হয়ে গেলাম। কি বলবো, বলার ভাষা নেই। কি করে সম্ভব তার এতটা পরিবর্তন? না, আর ভাবতে পারছি না। কোনো মতে পাউরুটি আর জেলি গিলে অফিসের দেওয়া ভাঙাচোরা গাড়িটা নিয়ে রওনা হয়ে গেলাম। চলেন, যেতে যেতে পরিচয়টা দিয়ে দেই। আমি আকাশ মাহমুদ, আরশি আমার বিয়ে করা বউ। সম্পর্ক করেই বিয়ে করেছি আমরা। আরশির পরিবারের সকলেই আছেন, কিন্তু আমার খালি বৃদ্ধ মা আর একটা ছোট বোন আছেন। আমরা চাকরির সুবাদে শহরে বাসা নিয়ে থাকি। আমরা বলতে আমি আর আরশি, বাকি মা আর ছোট বোন গ্রামে থাকেন। আমি শহরের একটা অফিসে ম্যানেজারে চাকরি করি। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। বেশ অবাক হচ্ছি আরশির আচরণে। কী কারণে তার এতটা পরিবর্তন? এসব নিয়ে ভাবতে ভাবতে অফিসে চলে গেলাম। নিজের টেবিলে বসে বসে কাজ করছি। তখনই অফিসের দায়িত্বরত অফিসার এসে বলেন, আকাশ সাহেব, আমি বাইরে যাচ্ছি, আপনি অফিস সামলান। স্যার, একটু পর তো একটা জরুরি মিটিং আছে। এমডি স্যার মেইল করে বলেছে মিটিংয়ে থাকতে আপনাকে। তিনি যদি শুনে যে আপনি মিটিংয়ে ছিলেন না, তখন তিনি রেগে যাবেন। হুট করে লোকটা আকাশের উপর গরম হয়ে যায়। এই বেটা, তুই আমার মুখের উপরে কথা বলিস কি করে? এই অফিসের এমডি বর্তমানে আমি। আমার উপরে কেউ নেই এখন অফিসে। আর আসল এমডি তো দেশের বাইরে। সো কেউ আমায় কিছু বলার মতো সাহস রাখে না এই অফিসে। সো অফিস যাক জাহান্নাম। আমি গাড়ি নিয়ে বের হলাম, আর তুই এদিকটা সামলা। তারপর লোকটা অফিস থেকে বেরিয়ে গেল। লোকটার আচরণ আমার কাছে জঘন্য লাগে একদম। আসল এমডি দেশের বাইরে থাকে বলে নিজেকেই এই প্রতিষ্ঠানের মালিক দাবি করে সে। যার সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করে। এত অহংকার থাকবে না বেটা, বুঝলি? এসব নিয়ে ভাবছিলাম, তখনই বাসার দারোয়ান আমায় ফোন দিয়ে বলে, স্যার, ম্যাম বেরিয়েছে ঘর থেকে রেডি হয়ে। দারোয়ানের কথা শুনে সোজা বেরিয়ে গেলাম। বাসার দারোয়ানকে আরশির পিছু নিতে বলেছি। আমি তাড়াতাড়ি গাড়ি টেনে দারোয়ানের কাছে চলে গেলাম। স্যার, ম্যাম আর একটা লোক এই বাড়িতে প্রবেশ করেছে, আর লোকটা এই গাড়ি করে এসেছে। দারোয়ানের কথা মতন গাড়ির দিকে নজর পড়তেই মাথা ঘুরতে লাগলো, কারণ এটা তো আমার অফিসের গাড়ি, যেই গাড়িতে কিনা অফিসের দায়িত্বরত অফিসারটা চলাফেরা করে। মাথায় পুরোপুরি আগুন ধরে যাচ্ছে আমার। তার মানে কি আরশি আর আমার অফিসের সেই লোক? না, আর ভাবতে পারছি না আমি। আমি তো আগে ভাবতাম
অন্য কেউ, কিন্তু এই লোকই যে আমার আরশির সাথে। দারোয়ান চাচা, আপনি চলে যান। ঠিক আছে। দারোয়ান চাচা চলে গেল, আর এদিকে আমার পা গির গির করে কাঁপছে। তাও গুটি গুটি পায়ে বাড়ির সামনের দিকে এগিয়ে গেলাম। বাড়ির দরজার সামনে যেতেই দেখি হাসাহাসির আওয়াজ আসছে। হঠাৎই চোখ গেল দরজার দিকে, যে তারা দরজা আটকায়নি। আমি কোনো কথা না বলেই দরজা খুলে সোজা ঘরে ঢুকে গেলাম। তখনই নজর গেল ঘরের ভিতরে থাকা বিছানার দিকে, যার উপরে দুজন মানুষ পুরোপুরি বস্ত্র খুলে মিলন করছে। আমি সাথে সাথে চোখ হাত দিয়ে নজর ঘুরিয়ে ফেললাম। আমার ভিতরে যেন তুফান বইছে সেই দুটো মানুষকে দেখে। ইচ্ছে করছে কুপিয়ে মেরে ফেলে সেই দুটো মানুষকে, যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মনের ইচ্ছাটাকে জেদে পরিণত করে ফেললাম। হ্যাঁ, আজ দুটোকে একদম চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিব। কিন্তু তৎক্ষণাৎ আবার বুক কাঁপতে শুরু করলো, কারণ জেদ তো উঠেছে, কিন্তু তাদেরকে মেরে ফেলার স্টেপস নিতে বুক কাঁপছে আমার। দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, কি করব আমি। নিজের দ্বিধাদ্বন্দ্ব আর জেদের মাঝখানে ভয়ঙ্কর এক বিস্ফোরণ ঘটে গেল। দ্বিধাদ্বন্দ্ব আর জেদ, এই দুটো থেকে কাকে বেছে নিব সেই ডিসিশন নিতে না পেরে আমার সামনে বরাবর একটা কাচের টি টেবিল রাখা ছিল, সেটার মধ্যে সজোরে হাত দিয়ে পাঞ্চ করে বসলাম। সাথে সাথে টি টেবিলের কাচ ভেঙে আমার হাতে ঢুকে গেল। সেই দুটো মানুষ আমার উপস্থিতি টের পেয়ে বিছানা ছেড়ে উঠে গিয়ে নিজেদের বস্ত্রহীন শরীরটাকে কাপড় দিয়ে ঢাকতে ব্যস্ত হয়ে পড়ল, আর শরীর ঢাকতে ঢাকতে বলতে লাগলো, এই যে আকাশ সাহেব, আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি মানে? আপনি আমার স্ত্রীর সাথে অবৈধ মেলামেশা করছেন, আর আমাকেই বলছেন আমি এখানে কি করছি? আকাশ সাহেব, মাথার রক্ত গরম করবেন না বলে দিলাম। আপনার বউয়ের সাথে অবৈধ মেলামেশা করেছে মানে? কোন দিক থেকে আপনার বউ হয় সে? আরশি আমার বিয়ে করা বউ। আকাশের মুখে আরশির কথা শুনে লোকটা গলার সাউন্ড কমিয়ে ফেলে আর নরম সুরে বলতে থাকে। আকাশ সাহেব, আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, এটা আপনার আরশি কিনা। আর আমি আপনার বউয়ের সাথে অবৈধ মেলামেশা কেন করতে যাবো খামোখা, নিজের বউ রেখে? আর এই মেয়ে কোন দিক থেকে আপনার বউ? সে তো আমার বিবাহিত স্ত্রী মিলি। এই মিলি, তুমি একটু আকাশ সাহেবকে নিজের চেহারাটা ভালো করে দেখাও তো। লোকটার কথা মতন সেই মেয়েটা নিজের শরীর ঢেকে নিয়ে আকাশকে ভালো করে নিজের চেহারা দেখায়। মেয়েটার চেহারা দেখে আকাশ থতমত খেয়ে যায়। কি করে সম্ভব এটা? এই মেয়ে তো সত্যি আমার বউ নয়, এই মেয়ে তো অন্য কেউ। আর সেই লোকটা তো দাবি করছে এই মেয়েটা তার বিবাহিত স্ত্রী। তার মানে কি ওনার কথাগুলোই সত্যি? তাহলে দারোয়ান আমায় ভুল তথ্য কেন দিল? স্যার, দুঃখিত। আমার আচরণের জন্য নিজের কাজেই লজ্জা লাগছে, কারণ কারোর বাসায় এভাবে অনুমতি না নিয়ে হুটহাট ঢুকে গেলাম, তারপর আবার যেমন তেমন অবস্থায় পড়ে গেলাম। আকাশ সাহেব, আপনি আমার ঘর থেকে বের হন। আপনার সাথে আমার বোঝাপড়া আছে। আপনার কত বড় সাহস যে আপনি আমার পিছু করতে করতে আমার বাসা অবধি চলে আসেন, আবার অনুমতি না নিয়ে বাসায় প্রবেশ করে বসেন। আপনার চাকরি তো আমি পুরোপুরি খেয়ে দিব। আপনার এই বেয়াদবিমূলক আচরণ চরম শাস্তি পাবেন আপনি। স্যার, আমার আচরণের জন্য সরি। আমি আপনার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, তাই মন থেকে ক্ষমা চাচ্ছি। এবার আপনি ক্ষমা করবেন কি না করবেন সেটা আপনি জানেন। আর আপনার যদি ইচ্ছে হয় আমার চাকরি খেয়ে দিবেন, তাহলে সমস্যা নেই আমার, কারণ দোষ যেহেতু করেছি তাহলে সাজা তো পেতেই হবে। চললাম স্যার। তারপর মানুষটার বাসা থেকে বের হয়ে আসলাম, কিন্তু আমার মাথায় খেলছে না যে দারোয়ান আমায় মিথ্যে কেন বলল। পকেট থেকে ফোনটা বের করে সাথে সাথে দারোয়ানকে ফোন দিলাম। চাচা, আপনি আমায় ভুল তথ্য কেন দিলেন? আমি কেন মিথ্যা তথ্য দিতে যাব বাজান আপনাকে? তাহলে এই বাসায় এসে তো আমি আমার বউকে খুঁজে পাইনি। বাজান, বিশ্বাস করেন, আপনার বউ সেই বাসায় এই ঢুকেছে। আমি নিজের চোখে দেখেছি ম্যামকে সেই বাসার ভিতরে প্রবেশ করতে লোকটার সাথে। তাহলে আমি সেখানে গিয়ে আরশিকে পেলাম না কেন? বাজান, সে তো আমি জানি না। আমি যা দেখেছি আর আপনি আমাকে যেমনটা আদেশ করেছেন আমি সেই অনুযায়ী করেছি। এর মাঝে কোনো মিথ্যা সিদ্ধা নেই। ম্যাম সেই বাসাতেই প্রবেশ করেছে। দারোয়ান চাচার কথা শুনে সমস্ত কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। আরশি যদি এই বাড়িতেই ঢুকে থাকে তাহলে সে গেল কই? মাথায় তো কিছু কাজ করছে না। আচ্ছা, সেসব আমি দেখছি। আপনি খালি আমায় এটা বলেন যে আপনি এখন কোথায়? পাশের দোকানে একটু চা খাইতে আসছিলাম বাজান। আচ্ছা, চা খেয়ে একটু খেয়াল রাখবেন গেটে যে সে প্রবেশ করে কিনা। ঠিক আছে। চাচার সাথে কথা বলেই ফোন রেখে দিলাম। ফোন রাখতেই নজর গেল এই এলাকার মোড়ে একটা সিসিটিভি ক্যামেরা আছে। সাথে সাথে সেটার মেইন রুমে চলে গিয়ে
সেখানে থাকা কর্মচারীকে বলে সিসিটিভির ফুটেজ চেক করতে লাগলাম। ফুটেজ চেক করতে করতে একসময় দেখতে পেলাম আরশি হেঁটে হেঁটে এই এলাকার ভিতরে প্রবেশ করেছে। সিসিটিভিতে স্পষ্ট তাকে দেখা যাচ্ছে, কিন্তু তার সাথে কোনো পুরুষ মানুষ নেই। সে একাই এসেছে এই এলাকায়। কিন্তু দারোয়ান চাচা যে বলল তার সাথে কেউ একজন ছিল। কি হচ্ছেটা কি আমার সাথে? কোনো কিছুরই তো মিল খুঁজে পাচ্ছি না। আবার দারোয়ান চাচাকে ফোন দিলাম। হ্যাঁ সাহেব। চাচা, আপনি তাড়াতাড়ি গেইটে এসে বসেন, আমি বাসায় আসছি। এর মাঝে যদি সে আসে তাহলে আমায় ফোন করে বলবেন। ঠিক আছে সাহেব। অফিসের গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। মাথা পুরো গোলকধাঁধার মতন ঘুরপাক খাচ্ছে, কারণ দারোয়ান চাচার কথার কিছুটা মিল পাচ্ছি, আবার কিছুটা পাচ্ছি না। কিন্তু উনি তো আমায় মিথ্যা বা দুই লাইন বানিয়ে বলবে না, কারণ তিনি আমাকে বহু আগ থেকে চেনে আর খুব মিশুক মানুষটা। আমার সাথেও ভালো সম্পর্ক রয়েছে তিনার, কিন্তু ওনার সাথে সমস্ত কথার মিল কেন পাচ্ছি না আমি? আর সবচাইতে বড় কথা, আরশি এই এলাকায় কেন এসেছে? গাড়ি নিয়ে বাসায় পৌঁছে গেলাম। চাচা, সে এসেছে? না সাহেব। আমি তাড়াতাড়ি ঘরে চলে গেলাম। ঘরে এসে দেখি দরজা ভিতর থেকে লক করা, তার মানে ভিতরে কেউ না কেউ আছে। পকেটে থাকা দ্বিতীয় চাবিটা দিয়ে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তবে যখনই রান্নাঘরের সামনে গেলাম, তখনই কারোর গুনগুন করার শব্দ কানে ভেসে আসলো। গুটি গুটি পায়ে হেঁটে রান্নাঘরে প্রবেশ করলাম। তখনই দেখি আরশি কানে হেডফোন গুজে দিয়ে গান শুনছে, আর গানের তালে তালে গুনগুন করে করে রান্না করছে। এক টান দিয়ে সোজা হেডফোনটা খুলে নিলাম আরশির কান থেকে। তখনই সে পিছনে ঘুরে আমার গালের মধ্যে ঠাটিয়ে এক থাপ্পড় বসিয়ে দিল। আরশির আচরণে পুরোপুরি রোবট হয়ে গেলাম। এই সরি, আমি তোমায় দেখতে পাইনি। আর তুমি হুট করে এই অসময়ে বাড়ি আসবে কখনো কল্পনা করিনি। আমি ভেবেছি কে না কে, তাই অমন আচরণ করে ফেলেছি। সরি, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু তুমি আমায় আপনি ডাকবে না তুমি ডাকবে সেটা আগে ডিসাইড করো। সেটা সময়ের উপরে নির্ভর, পরিস্থিতি আর সময় অনুযায়ী সেই আপনি আর তুমির পার্থক্য বা ব্যবহার হবে। যখন যেটা খাপ খাবে আমি সেটা বলেই সম্বোধন করব। সময়ে আপনি, সময়ে তুমি। ঠিক আছে, সেটা নিয়েও কিছু বললাম না। তোমার যা ভালো লাগে ডেকো, কিন্তু এখন এটা বলো যে তুমি কোথায় গিয়েছিলে। সেটা তো বলা যাবে না। কোথায় গিয়েছিলাম? আরশি, আমি কিছু জিজ্ঞেস করেছি, কিন্তু সবসময় কিন্তু কম্প্রোমাইজ করা আমার পক্ষে সম্ভব হবে না। সো কোথায় গিয়েছিলে তাড়াতাড়ি বলো। বললাম তো সেটা আমি বলতে পারবো না। এবার তো আর নিজেকে দমিয়ে রাখা সম্ভব না। এই পরিস্থিতিতেও নিজেকে দমিয়ে রাখা মানে কাপুরুষের খাতায় নাম লেখা। খপ করে আরশির গলা চেপে ধরে তাকে দেওয়ালের সাথে লাগিয়ে ফেললাম। জানোয়ার, আমায় বলবি কেন? আমায় তো বলার মতন কোনো সাহস নেই তোর। অন্য পুরুষ নিয়ে যে রং তামাশা করতে গিয়েছিলি সেসব কি আমায় বলতে পারবি নাকি তুই? সেই সৎ সাহস কি তোর মাঝে আছে নাকি? আরশি কোনো কথা বলে না। সে আকাশের আচরণে কান্না করে দেয়। এই চরিত্রহীনা, এখন ন্যাকামো করিস না। তোর সমস্ত কিছু জেনে গিয়েছি আমি। তোর মাঝে যে এতটা নোংরামি বসবাস করছে তা আগে জানতাম না। কিসের কমতি রেখেছি তোর? তারপরেও কেন এসব করিস তুই? আমার মাঝে যদি কোনো ধরনের কমতি থাকে তাহলে খুলে বল আমায়। কিন্তু তুই সেটা না করে পর পুরুষের সাথে গোপনে কি করিস? উত্তর দে কথার। আরশি চুপ করে আছে। কি রে, উত্তর দিতে বলেছি না তোকে? তাও আরশি চুপ করে আছে আর কান্না করছে চোখের পানি ছেড়ে। রাগ উঠে যাচ্ছে মেয়েটার আচরণে। কথার উত্তর না পেয়ে ঠাস ঠাস করে অনেক কয়টা থাপ্পড় বসিয়ে দিলাম আরশির গালে। থাপ্পড়গুলা এত জোরে মেরেছি যে তার ঠোঁটের অনেকটা অংশ কেটে গিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। এত কিছুর পরেও সে চুপ করে আছে। কি পরিমাণ রাগ যে উঠছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। তখনই ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে রিসিভ করলাম। মিস্টার আকাশ, আপনি অফিসে আসেন তাড়াতাড়ি। বলেছিলাম না আপনার সাথে আমার একটা হিসাব নিকাশ আছে? একদম পাক্কা হিসাব নিকাশ করবো আজকে। জি, আমি আসছি। তারপর ফোন রেখে দিয়ে আরশিকে ছেড়ে দিলাম। তাকে ছেড়ে দিতেই সে রান্নাঘর থেকে বেরিয়ে চলে গেল, আর আমি তেড়ে ফুঁড়ে অফিসে চলে গেলাম। অফিসে পৌঁছাতেই সে অফিসার আমায় ডেকে একটা কাগজ হাতে ধরিয়ে দিল। স্যার, এটা কি? রিজাইন লেটার। কিন্তু এটা দিয়ে আমার কাজ কি? আপনার কাজ আপনি অফিস থেকে রিজাইন করে চলে যান। আপনার মতন বেয়াদব লোক এই অফিসে দরকার নেই। আমি এমডি স্যারের সাথে আপনার বিষয়ে কথা বলে নেব। স্যার, মুখের ভাষা ঠিক রেখে কথা বলেন, না হয় তুফান কোন দিক দিয়ে উঠবে নিজেও টের পাবেন না। আর হ্যাঁ, রিজাইন লেটার কেন? আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি আমায় বের করে দেখান অফিস থেকে।
কাপুরুষের মতন রিজাইন লেটারে সই করিয়ে বের কেন হতে বলছেন? এই বেটা, অনেক জবান এসে গেছে তোর, দেখি না? সিনিয়র জুনিয়র চোখে লাগে না মনে হয়? স্যার, অতিরিক্ত পাকনামি করিয়েন না। সিনিয়রগিরি একদম বের করে দিব। এমডি স্যারের কাছে সোজা মেইল করে বলবো যে আপনি অফিস টাইমে অফিস না করে বাসায় গিয়ে বউয়ের সাথে মিলন করায় ব্যস্ত থাকেন। তখন উল্টো আপনার চাকরির 12টা বাজবে। কি, তুই আমাকে হুমকি দিচ্ছিস? হুমকি তো এখনো দেইনি, আর আমার হুমকির প্রয়োজন পড়বে না। তোর মতন লেজ ছাড়া গুরুকে পিটিয়ে মানুষ বানাইতে আমার বেশি একটা সময় লাগবে না। সো পাকনামি আর দাপট অন্য কোথাও গিয়ে দেখা, না হয় নিজের গদিটাই থাকবে না, পরে পথে পথে গিয়ে ভিক্ষা করবি। আকাশ, তোর এই বেয়াদবের শাস্তি তুই পাবি। আরে যা যা, দেখা যাবে। তুই যা পারিস করিস। এখন চোখের সামনে থেকে দূর হ আমার। লোকটা আমার সামনে থেকে চলে গেল। তারপর আমি আমার কেবিনে চলে গেলাম। কিছু কাজকর্ম ছিল, সেসব সেরে বাসায় চলে এসেছি। বাসায় এসে দেখি আরশি নিজের শরীরের অনেকটা অংশ খুলে রেখে শুয়ে আছে। তার ঠোঁট বেয়ে বেয়ে এখনো রক্ত পড়ছে, আর সারা বাড়িতে পোড়া স্মেল ঘুরে বেড়াচ্ছে। আমি তার পাশে বসে তাকে বললাম, আরশি, কিসের পোড়া গন্ধ আসছে? আর তোমার শরীরের এই অবস্থা কেন? তখনই সে আমায় টান দিয়ে তার কাছে নিয়ে গিয়ে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, খাবার পোড়া গন্ধ সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। তবে তুমি টেনশন করিও না, আমি চুলো অফ করে দিয়ে এসেছি, আর শরীর থেকে কাপড় সরিয়ে রেখেছি তোমার জন্য। মানে কি আরশি? আরশি হুট করেই আকাশের শরীরে চুমু খেতে শুরু করে। আকাশ যেন কিছুই বুঝে উঠতে পারছে না। সে কিছু বুঝে ওঠার আগেই আরশি তাকে বশ করে ফেলে। সে আরশির শরীরের মোহে আটকে গেছে। সেও পাগল হয়ে যায় আরশির স্পর্শে। সে তার শরীরটাকে আরশির শরীরের সঙ্গে একদম মিশিয়ে দেয়। মোট কথায় বলতে গেলে স্বামী স্ত্রীর মিলন ঘটেছে আজ। বেশ অনেকটা সময় এভাবে কাটে। তারপর আকাশ আরশিকে ছেড়ে দিয়ে গিয়ে ফ্রেশ হতে চলে যায়, কিন্তু আরশি একদম চুপ হয়ে যায়। পুরোটা রাত কাটে নিস্তব্ধতায়। আরশি একটা ওয়ার্ডও কথা বলে না আকাশের সাথে। রাতের বেলায় দুজনে শুয়ে পড়েছে। আকাশের মনটা আজ কেন জানি অনেক ফুরফুরা। খুশির জোয়ার বইছে তার ভিতরে। হয়তো সে আরশিকে এতটা কাছে পেয়েছে, তাই তার ভিতরে খুশির জোয়ার বইছে। তাছাড়া সে আরশির কুমারিত্বর মাঝে কোনো দাগ বা কলঙ্ক পায়নি, তাই সে আজ ভীষণ খুশি। কিন্তু সেও নিজেও জানে না, বা তার কল্পনাতেও নেই যে তার সাথে আজ রাতে কি ঘটতে চলেছে। রাত বাজে 3টা। এত পরিমাণ খুশির জোয়ার বইছিল ভিতরে যে সেসব নিয়ে কল্পনা জল্পনা করতে করতে গভীর নিদ্রায় চলে গিয়েছি। কিন্তু হঠাৎই ঘুমের মাঝে কিছু উপলব্ধি করতে পারলাম যে কেউ আমার পা ধরে কিছু একটা করছে, হয়তোবা দড়ি জাতীয় কিছু একটা দিয়ে আমার পা বাঁধছে কেউ একজন। কিন্তু আমি শিওর নই যে কি ঘটছে আমার সাথে, কারণ আমার চোখে এখনো ঘুমের রেশ। মানুষ আদো ঘুমে স্বপ্ন দেখে, আবার আদো ঘুমেই মানুষ তার সাথে ঘটে যাওয়া কিছুটা বাস্তব উপলব্ধি করতে পারে। তাই আমি ঘুমের মাঝে দোটানায় ভুগছি যে এটা কি স্বপ্ন না বাস্তব। চোখ খোলার আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আমার চোখ জোড়া খুলছে না। এভাবে অস্বস্তি নিয়ে কিছুটা সময় ঘুমের মাঝে কাটালাম, কিন্তু কিছুক্ষণ পর আমার দোটানা দূর হয়ে গেল, কারণ আমার পায়ের উপরে কেউ যেন পানির কল চালু করে দিয়েছে। ধরফর করে ঘুম থেকে উঠে গেলাম। তখনই দেখি আরশি আমার 2 পা জড়িয়ে ধরে তার সাথে মাথা ঠেকিয়ে কান্না করছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি যে ঘুম থেকে উঠে গিয়েছি সেই দিকে আরশির কোনো খেয়াল নেই, কারণ সে মাথা নুইয়ে রেখেছে। এ আরশি, কি হয়েছে তোমার? আকাশের ডাক শুনে আরশি থতমত খেয়ে যায়। সে চমকিত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, আর তার চোখ বেয়ে টুপ টুপ করে পানি ঝরছে। আরশির এইরূপ আচরণ যেন আকাশ এই জীবনের প্রথম দেখল। আরশির এমন আচরণে সে অভ্যস্ত নয়। কেমন একটা খটখাটানি হচ্ছে তার মনের ভিতরে। কলিজায় এক ধরনের একটা পিনপিন করে ব্যথা করছে। সে আবার আরশিকে জিজ্ঞেস করে, কি হলো আরশি, কি হয়েছে তোমার? এবারও কোনো উত্তর দেয়নি আরশি। আরশি, কি হলো বলবে তো নাকি? তোমার এই অদ্ভুত আচরণের পিছনে রহস্যটা কি? কি কারণে তোমার এই অদ্ভুত ভনিতা? জানি না আমি। পাগল ভেবেছো আরশি তুমি আমায়? মানুষ অদ্ভুত আচরণ করবে অথচ তার পিছনে কোনো রহস্য থাকবে না, সেটা কি করে হয়? আকাশ, তুমি পাগল নাও, আর না তোমাকে আমি পাগল বানাচ্ছি। সত্যি এসবের কোনো উত্তর নেই আমার কাছে। তবে হ্যাঁ, আমার ইচ্ছে করছে তোমার বুকে যেতে। আমার ইচ্ছে করছে তোমার সাথে খুব করে ঘনিষ্ঠতা করতে। আমার ইচ্ছে করছে তোমার সেই হৃদয়ে কাঁপানো স্পর্শ পেতে। বুকে টেনে নাও না আমায় আকাশ, আজ তোমার জন্য উন্মুক্ত। যা খুশি করো তুমি আমার সাথে।
আজ তোমায় কোনো ধরনের বাধা দেব না আমি। আরশি, তুমি কি পাগল হয়ে গেছো? না, পাগল হইনি, কিন্তু ইচ্ছে করছে তোমার ছোঁয়ায় পাগল হয়ে যেতে। আরশি, তোমার এমন অদ্ভুত আচরণের আগামাথা আমি খুঁজে পাচ্ছি না আমি। তবে হ্যাঁ, কিছুটা আন্দাজ করতে পারছি আমি যে তুমি আমার সাথে আবার মিলন করতে চাও। হ্যাঁ, ঠিকই ধরেছি। প্লিজ আমায় বুকে টেনে নাও না। মেয়েটার কথা শুনে কেমন যেন লাগছে। আরশি, কি হয়েছে তোমার? এমন আচরণ তো এর আগে কখনো করনি তুমি। আর তাছাড়া রাতে শোয়ার সময় তো মিলন করেছি তোমার সাথে। তাহলে এখন আবার মিলন করতে চাইছো কেন তুমি? তুমি কি সেক্সে অ্যাডিক্টেড হয়ে গিয়েছো, নাকি সেক্স করা তোমার পেশা হয়ে গিয়েছে? কোনটা? আকাশের কথা শুনে আরশির চোখ বড় বড় করে তাকিয়ে আছে আকাশের দিকে। সে যেন এই আকাশকে আগে কখনো দেখেনি, এমন ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে সে। কি হলো, ভূত দেখে ফেলেছো মনে হয়? আকাশ, তুমি এত বড় কথা বলতে পারলে আমায়? তুমি আমায় কোনো না কোনোভাবে ইঙ্গিত করলে যে আমি পুরুষের শরীরতায় বা পুরুষের স্পর্শে আসক্ত। আরশি, সেটা বলিনি আমি তোমায়। তাহলে এত বড় কথা বলতে একবারও দ্বিধাবোধ করলে না তুমি? আমায় কি তোমার নষ্টা মেয়ে বলে মনে হয়? শোয়ার সময় তো আমার সাথে মিলন করেছিলে তুমি। পেয়েছো কি কোনো পুরুষের ছাপ আমার শরীরে? পেয়েছো কি আমার সতীত্বের কোনো কলঙ্ক? তোমার ভিতরে কোনো কমতি বা দোষ আমি খুঁজে পাইনি। কিন্তু হ্যাঁ, তুমি শরীরের ভাগ অন্য কাউকে দিয়ে নিজের শরীরে নষ্টার সিনমোহর লাগাওনি, সেটা আমি বড় গলায় বলতে পারবো না। আকাশ, আজ এত শক্ত শক্ত কথা বলছো তুমি আমায়। একটিবারও কি তোমার মুখে আটকাচ্ছে না? কিভাবে পারছো এমন অদ্ভুত আচরণ করতে? আরশি, হ্যাঁ, অদ্ভুত আচরণ করছি আমি, কিন্তু তুমিও তার বিপরীত নও। তোমার আচরণেও আজ ভিন্ন কিছু লক্ষ্য করেছি আমি। আর হ্যাঁ, মুখে আটকালেও আজ বলতে হচ্ছে কিছু কথা, কারণ কিছু জিনিস চোখে পড়েছে আমার, তাই না বলে আর থাকতে পারছি না। আর শোনো, কিছু মানুষের কুমারিত্ব একেবারে নষ্ট হয় না। কিছু মানুষের কুমারিত্ব অধিক কয়বার মিলন করলে গিয়ে তারপর নষ্ট হয়। তাহলে তুমি বলো যে তোমার সেসব আচরণ আমার চোখে পড়ার পরেও আমি কিভাবে তোমায় বিশ্বাস করব? কারণ সেসব তো আমি নিজের চোখে দেখেছি। আকাশ, স্টপ প্লিজ। আর বলিও না ওসব কথা। আমার কানের পর্দা ফেটে যাচ্ছে তোমার এসব কথা শুনে। তবে শেষ একটা কথা মাথায় রেখো, আজ তোমার সাথে ঘনিষ্ঠতা করতে চেয়েছি অন্য একটা কারণে। আর মানুষের চোখের দেখাতেও কোনো ভুল হয়, তোমারও হয়তো তাই হয়েছে। হ্যাঁ, হতে পারে, কিন্তু একাধিকবার মানুষ চোখে ভুল দেখে না, তাই তোমার ভুল দেখার বিষয়টা বিশ্বাস করতে পারছি না। আকাশ, সময় যেন অনুশোচনা না হয় সেই দিকে কিন্তু ভালোভাবে খেয়াল রেখো। তোমার কথার কোনো উত্তর এই আজ আমার কাছে নেই, না আছে নিজেকে নির্দোষ দাবি করার কোনো প্রমাণ। কিন্তু একটা সময় তুমি সবটাই বুঝে যাবে। সময় হলে দেখা যাবে। এবার ঘুমিয়ে পড়ো তুমি। আমার কাছে টানবে না এটাই ফাইনাল? ভেবেচিন্তে বলবে কিন্তু, কারণ হয়তো এরপর আর সুযোগটা পাবে না তুমি। না, তোমায় আজ আর কাছে টানবো না, এটাই ফাইনাল। কারণ আমার মতে একটা মানুষ একদিনে একাধিকবার মিলন করতে পারে না। আর যারা করে তাদের ভিতরে ভালোবাসা থেকে নারীর শারীরিক ভোগ করার খিদেটা বেশি বলে আমি মনে করি। সো আমার দ্বারা আজ আর এসব হবে না। অন্য কোনো দিন যখন তোমায় খুব করে কাছে টানতে ইচ্ছে করবে, তখন ভালোবাসা দিয়ে রাঙিয়ে দিব তোমায়। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। বাট আমি তোমায় নিজ ইচ্ছায় আজ জড়িয়ে ধরছি। প্লিজ এটা নিয়ে কিছু বলো না তুমি। ঠিক আছে। তারপর মেয়েটা আমায় জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিল। আমি তার এই অদ্ভুত আচরণ নিয়ে ভাবনা চিন্তায় বিভোর। কিছু সময় পরে ভেবেচিন্তে একটা উত্তর পেলাম। হয়তো তার সত্যি জেনে গেছি বিদায় সে আমায় কাছে টেনে সেসব ভুলানোর ট্রাই করছে। কিন্তু আমি তো ভুলবো না, দোষকে কখনোই ঢাকবো না আমি। হয়তো ভুলের ক্ষমা হবে, কিন্তু মনে সেসব পুষে রেখে ভালোবাসবো না। দেখতে দেখতে আরো কিছুটা সময় কেটে গেল। মেয়েটা আমার বুকে পড়ে পড়ে শান্তির ঘুম ঘুমাচ্ছে। মেয়েটার ঘুমন্ত চেহারার দিকে নজর যেতেই সমস্ত কিছু ভুলে গেলাম আমি। আপনা আপনি মেয়েটার কপালে চুমু খেতে শুরু করলাম। শুধু তার কপালে নয়, তার সারা মুখমণ্ডলে চুমু খাচ্ছি। কিন্তু হঠাৎই তার চোখে নোনা পানি আমার ঠোঁটে এসে লাগলো, আর সাথে সাথে বুকটা ছ্যাট করে উঠল। কেমন যেন খারাপ লাগা কাজ করছে এখন, কারণ একটা সময় মেয়েটার চোখের পানি আমার সহ্য হতো না। আর আজকে কিভাবে যে সহ্য করলাম তা আল্লাহ ভালো জানে। মেয়েটা ঘুমিয়ে পড়েছে, আমিও পড়ে গেলাম, তার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম ভাঙতে দেখি 10টা 15 বাজে। ইন্নালিল্লাহ, অফিস টাইম তো পার হয়ে যাচ্ছে। অলরেডি 15 মিনিট লেট আমি। এদিকে আরশি এখনো আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এই আরশি, উঠে পড়ো, আমার অফিস টাইম চলে যাচ্ছে। মেয়েটাকে ডেকে দিয়ে তাকে নিচে থেকে ছাড়িয়ে নিয়ে তড়ি ঘড়ি করে উঠে পড়লাম। উঠে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে নিলাম। তারপর রুমে এসে দেখি আরশি বিছানায় বসে বসে ঝিমোচ্ছে। আজ আমার আর সকালে নাস্তা খাওয়া হবে না।
আরশির কপালে ঠোঁট জোড়া লাগিয়ে দিয়ে গাঢ় করে একটা চুমু খেলাম। আরশি, তুমি থাকো, আমি অফিসে চলে যাচ্ছি। তুমি ঘুম থেকে উঠে কিছু একটা বানিয়ে খেয়ে নিও। কেন, তুমি খাবে না? না, আমার অফিস টাইম পেরিয়ে যাচ্ছে। আচ্ছা, অফিসে কিছু একটা খেয়ে নিও। ঠিক আছে। আরশিকে রেখে গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। অফিসে এসে হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছি, তারপর নিজের মতন কাজ করছি। হঠাৎই আমার পুরনো কলিগ রিহা আমার সাথে দেখা করতে আসে। তার সাথে আমি অন্য একটা অফিসে চাকরি করতাম, আর তাছাড়া সে সম্পর্কে আরশির চাচাতো বোন লাগে। তার মাধ্যমেই আরশির সাথে আমার রিলেশন হয়েছে। কি রে, হঠাৎ তুই এখানে? কি করব বল, তোদের তো সময় নেই আমাদের খবর নেওয়ার, তাই নিজেই চলে এলাম। তোর অফিস নিয়ে আজকে? ছুটি নিয়েছি আজকে। ও, যাক, ভালোই হয়েছে এসেছিস। দুজনে মিলে একটু আড্ডা টাড্ডা দেওয়া যাবে। হুম, কিন্তু অফিসে আড্ডা দিবি নাকি? চল বাইরে কোথাও ঘুরে আসি, না হয় আমার বাড়ি চল, কারণ মাও তোকে দেখতে চেয়েছে। কি বলিস? অফিস টাইমে কি করে বেরোবো? আরে একদিন একটু বেরোলে কি হবে? আর তাছাড়া তুই তো ম্যানেজার অফিসের, তোকে কে কি বলবে? তাও কেমন না হুটহাট অফিস থেকে বের হওয়া? আরে চল, কিচ্ছু হবে না, একদিনেরই তো ব্যাপার। চল, তোকে বাসায় নিয়ে গিয়ে স্পেশাল কফি বানিয়ে খাওয়াবো। ঠিক আছে, চল। রিহার সাথে তার বাসায় চলে গেলাম, কিন্তু তার বাড়ি গিয়ে দেখি পুরো বাড়ি নির্জন। কি রে, আন্টি কোথায়? হয়তো কোথাও বেরিয়েছে, এসে পড়বে হয়তো। চল আমার রুমে চল। রিহার সাথে তার রুমে গেলাম। তার সাথে রুমে যেতেই সে পিছন থেকে রুমের দরজা আটকিয়ে দিয়ে আমায় ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। তারপর আমার উপরে উঠে বসলো। রিহা, কি করছিস কি এসব? কি করছি বুঝিস না? রিহা, প্লিজ ছাড় তুই আমাকে। তোকে তো ছেড়ে দেওয়ার জন্য এখানে আনিনি। তারপর রিয়া হুট করেই তার বুক থেকে ওড়না ফেলে দিয়ে আকাশের বুকে তার ঠোঁট জোড়া চেপে ধরে চুমু খেতে শুরু করে। আকাশ তো পুরো অবাক হয়ে যায় রিয়ার এমন কাণ্ড দেখে। সে রিয়াকে বারবার বারণ করতে থাকে, কিন্তু রিয়া শোনে না। তাই আকাশ তাকে ধাক্কা দিয়ে তার ওপর থেকে রিয়াকে এক পাশে ফেলে দেয়, কারণ সে নিজের শরীরের ভাগ আশীর্বাদে অন্য কাউকে দিতে রাজি নয়। আকাশ খুব জটিল একটা মানুষ। যেখানে মানুষ নিরালয়ে মজা খুঁজে, সেখানে আকাশ রিয়াকে ধাক্কা দিয়ে খাটের এক পাশে ফেলে দিয়েছে। রিয়ার এমন আচরণে আকাশের মাথা পুরোপুরি গরম হয়ে যায়। রিহা, একদম থাপড়ে গালের দাঁত সব কয়টা ফেলে দিব তোর। তুই ভালো করে জানিস যে আমি কেমন, তারপরেও তোকে এসব করার সাহস কে দিয়েছে? আকাশ, আমার তোকে চাই, তোর শরীরের সাথে নিজের শরীরের মিলন ঘটাতে চাই আমি আরো চাই তোর শরীরের যৌনতা প্লাস আমার শরীরের যৌনতার সাথে মিলে কিছু একটা হোক। আমি চাই তুই আমার শরীরের মজা পুরোপুরি লুটে নেয়। রিয়ার কথা শুনে আকাশের শরীরের রক্ত খলখল করছে। সে সোজা গিয়ে রিহার চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় রিহার গালে। আজকের পর যেন এরকম আচরণ আর কখনো না দেখি। অবশ্য আজকের পর আর তোর সাথে সম্পর্ক রাখবো না আমি। চিরতরে শেষ তোর সাথে আমার বন্ধুত্ব। আকাশের কথা শুনে রিয়া অট্ট হাসি হাসছে। আকাশের যেন এসব একদম সহ্য হচ্ছে না। সে তাড়াতাড়ি রিয়ার বাড়ি থেকে চলে আসে। রিয়া থাপ্পড় খাওয়ার পর আকাশকে আর কোনো ধরনের জোর করে না। সেও আপোষে আকাশকে যেতে দেয়। এদিকে আকাশ গাড়ি টেনে অফিসে চলে এসেছে। তার মাথায় যেন কিছুই কাজ করছে না। সে সোজা এসে নিজের কেবিনের ভিতরে চুপচাপ বসে আছে। তখনই অফিসের পিয়ন দৌড়ে এসে আকাশকে বলে, স্যার, মোবাইলটা অন করে খবরটা একটু দেখেন। কি হয়েছে জমির সাহেব? স্যার, আমি বাইরে নাস্তা করতে গিয়ে টিভিতে একটা নিউজ দেখেছি, আপনি তাড়াতাড়ি খবরের চ্যানেল দেখেন। পিয়নের কথা শুনে বুক ধরপড় করছে। ফোনের ডাটা চালু করে খবরের চ্যানেল ভিজিট করতে লাগলাম। সমস্ত খবরের চ্যানেলগুলোর ঘন্টার নিউজ প্রচার করা শেষ। বাকি আছে মাত্র আরটিভি চ্যানেল। সেটাতে চোখ পাকিয়ে তাকিয়ে আছি। হঠাৎই দেখতে পেলাম নিউজ রিপোর্টার একটা মেয়ের সুইসাইড নিয়ে আলোচনা করছে। একটা মেয়ে নাকি ব্রিজের উপর থেকে লাফিয়ে একটু আগে নিজের প্রাণ দিয়ে দিয়েছে। টিভির পর্দায় যখন সেই মেয়েটাকে দেখালো, তখন আমার হুশই উড়ে গেল। কারণ সেই মেয়েটার কেউ নয়, সেই মেয়েটা হলো আমার প্রিয়তমা আরশি। নিজেকে আর স্থির রাখতে পারলাম না, সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরে আসে তখন নিজেকে আবিষ্কার করলাম নিজের বাড়িতে, যে আমি আমার রুমের বিছানায় শুয়ে আছি, আর আশেপাশে অনেক মানুষজন। সেখানে আরশির মা বাবারাও রয়েছে। তার সমস্ত আত্মীয় স্বজন আমাকে দেখতে এসেছে। আমার জ্ঞান ফিরতেই আমি আরশির নাম ধরে ডাকতে লাগলাম, আরশি, এ আরশি, কোথায় তুমি? কিন্তু আরশি কোনো সাড়া শব্দ করলো না। তখনই আরশির সেই ব্রিজ থেকে লাফিয়ে সুইসাইড করার কথাটা মনে পড়ল। পুরোপুরি মাতাল হয়ে গেলাম আমি।
সেসব কথা মনে করতেই বিছানা ছেড়ে উঠে গেলাম আরশির নাম ধরে ডাকতে ডাকতে। এই আপনারা কেউ আমার আরশিকে দেখেছেন? কেউ আকাশের কথার কোনো উত্তর দিচ্ছে না। সবাই চোখের পানি থেকে কান্না করছে। এই আপনাদের কি হয়েছে? আপনারা সবাই কান্না করছেন কেন? আকাশের কথা শুনে এবার আরশির আম্মু কান্না করতে করতে বলে, বাবা, আরশি আর নেই, সে সুইসাইড করে মারা গিয়েছে। না, আমি এসব বিশ্বাস করি না। আর আরশি শুধু শুধু কেন সুইসাইড করতে যাবে? বাবারে, সেটা তো আমরাও বুঝতে পারছি না যে সে কেন এমন করেছে। তার এমন করার পেছনে রহস্য তো আমরা নিজেরাও জানি না। তার উত্তর তো শুধু আরশিই দিতে পারত, কিন্তু সে তো আর দুনিয়ায় নেই। তাকে গতকালই আমরা দাফন করে দিয়ে এসেছি মাটির নিচে। কি? আরশিকে আপনারা দাফন করে দিয়ে এসেছেন মানে? আর আমি কোথায় ছিলাম তাহলে তখন? বাবা, তুমি অফিসে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলে। পরে অফিসের কর্মচারী তোমার বাসায় দিয়ে যায়, আর আজ তোমার জ্ঞান ফিরে আসে। আমরা চেয়েছিলাম তোমার জ্ঞান ফিরলেই আরশির বাকি কাজ সম্পূর্ণ করব, কিন্তু আরশির দেহের অবস্থা ভালো ছিল না। একদম বিকৃত হয়ে গিয়েছে তার চেহারা। আমরা নিজেরাই তাকে চিনতে পারছিলাম না, এমন বীভৎস অবস্থা হয়েছে তার লাশের। তাই আমরা তাকে তাড়াতাড়ি দাফন করে দিয়েছি। ধ্রাম করে মাটিতে বসে পড়লাম। আমার যেন দুনিয়াদারির আর কোনো ঠিক ঠিকানা নেই। সমস্ত কিছুই যেন কেমন গুলিয়ে যাচ্ছে। মাটিতে বসে ছোট বাচ্চার মতন আরশি আরশি বলে চেঁচিয়ে চেঁচিয়ে কান্না করছি। সবাই আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই সান্ত্বনাতে কি প্রিয় মানুষটাকে হারানো যন্ত্রণা মিটবে? চোখের পানি যেন বাধাই মানছে না। এত পরিমাণ কান্না করেছি যে সারা শরীর দুর্বল হয়ে আছে আমার। মাথায় এক জাতীয় সাইলেন্ট পেইন দিচ্ছে। মাইকের স্পিকারে যেমন চিকন সুর বাজে, ঠিক তেমনি মাথার রক্ত উত্তক্ত হয়ে ভিতরে এক ধরনের চিনচিন শব্দ করছে, যেই শব্দটা সহ্য করার মতন নয়। আর আমারও সেটা সহ্য হলো না। আবারও জ্ঞান হারিয়ে ফেললাম। 3 দিন পর জ্ঞান ফিরে আসে। এবার জ্ঞান ফিরতে দেখি হসপিটালের বেডে শোয়া আমি, আর সেই আরশির পরিবার আমার পাশে বসা। তারাই হয়তো আমায় হসপিটালে নিয়ে এসেছে। আমার জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে সবাই আমার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমি কারোর কথার উত্তর না দিয়ে নীরব দর্শকের মতন চোখের পানি ফালাচ্ছি। এইভাবে কয়েকটা দিন হসপিটালে কেটে গেল। একদম চুপচাপ হয়ে গিয়েছি। জ্ঞান ফেরার পরে এক লব্জ ও কারোর সাথে কথা বলিনি, খালি নীরবে চোখের পানি ঝরিয়েছি। হসপিটাল থেকে আমায় বাসায় আনা হলো। শরীরের কন্ডিশন ঠিক, বাট আমার মনের কন্ডিশন অনেকটাই বাজে হয়ে আছে। ভিতরে ভিতরে পুরো মানসিক রোগী হয়ে যাচ্ছি। এই ভিতরের পেইনটা যেন কাউকে শেয়ার করতে পারছি না, কারণ যার কষ্ট সেই উপলব্ধি করতে পারে। এদিকে আরশির মা আমার মুখের সামনে খাবারের নলা ধরে বসে আছে, কিন্তু আমি মরা লাশের মতন মুখ আটকে বসে আছি। বাবা, প্লিজ একটু কিছু খেয়ে নাও। এভাবে নিজেকে কষ্ট দিলে কি আরশি ফিরে আসবে বলো? প্লিজ লক্ষ্মী বাবা না তুমি আমার, প্লিজ কয়েক মুঠো খাবার খেয়ে নাও। আরশির মায়ের রিকোয়েস্ট মুখটা ছোট্ট করে হা করলাম। উনি আমায় খাওয়াতে খাওয়াতে বলে, বাবা, জানি না কি কারণে আরশি এমন করেছে, তবে যেহেতু আল্লাহর কাছেই চলে গিয়েছে এভাবে হঠাৎ করে, তাহলে তুমিও সামনে এগিয়ে যাও। তোমাদের তো কোনো বাচ্চা নেই, তাহলে কোনো সমস্যাই হবে না আশা করি তোমার। আর আমি তোমার মা কে ফোন করে আসতে বলেছি। তিনারা তো তেমন কিছুই জানতেন না দেখি, কিন্তু আজ আমি সবটাই বলেছি। ওনারা তোমার জন্য ভালো দেখে একটা মেয়ে দেখবেন। বাবা, তুমি সামনে এগিয়ে যাও। আমার মেয়ের জন্য এভাবে মাঝপথে থেমে থাকিও না, কারণ যে যাওয়ার সে তো চলে গিয়েছে। তার জন্য তুমি নিজের জীবন নষ্ট করবে কেন? তো বাবা, সবকিছু ভুলে গিয়ে সামনের জীবন নিয়ে ভাবুক হও। এতটা মেজাজ খারাপ হলো আরশির মায়ের কথা শুনে যে রাগটাকে আর দমিয়ে রাখা সম্ভব হলো না। এক ধাক্কা দিয়ে ওনার হাত থেকে খাবারের প্লেটটা ফেলে দিলাম, আর ওনার চোখের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তিনি আমার অগ্নিশিখার মতন জলজল করা চোখ দুটোকে দেখে মাথা নামিয়ে ফেললো। তারপর মাথা নুইয়ে বলল, বাবা প্লিজ, তুমি রাগিও না, আমি তো তোমার ভালোর জন্যই বলছি। এবার আর চুপসে থাকা পসিবল হলো না। মুখের জবানটাও খুলতে হলো এবার। আজকের পর যেন ওসব কথা আর না শুনি। মনে রাখবেন, আমার ভালোবাসা কোনো ঠুনকো ভালোবাসা ছিল না যে সে মারা যাবে, আর সাথে সাথে আমি আরেকটা বিয়ে করে নিব। আমি জানি না যে আমি আর সামনের জীবনে পা দিতে পারবো কিনা, তবে হ্যাঁ, এই মৃত্যুর রহস্য আমি খুঁজে বের করবই। তারপর যদি ভবিষ্যৎ জীবনে আগাবার হয় তাহলে আগাবো, না হয়তো এখানেই আমার সংসার জীবন শেষ।
সো আমাকে আর সেসব বিষয় নিয়ে জ্ঞান দিতে আসবেন না। আকাশের কথা শুনে আরশির মা আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আকাশ কথাগুলো বলে নিজের মতন চুপচাপ হয়ে যায়। তখনই আরশির মা নীরবতা ভেঙে বলে, বাবা, তোমার মতন ছেলে লাখে একটা হয়। আমি তোমায় নিয়ে গর্বিত যে তোমার মতন একটা মানুষের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি। কিন্তু আমার মেয়েটার কপাল পোড়া, যার কারণে সে হুটহাট এভাবে সুইসাইড করার ডিসিশন নিয়েছে। না, হয়তো তোমার কাছে সে ভালোবাসায় কমতি পেত না। আমি দোয়া করি তোমার জীবনে সফলতা আসুক। আর কিছুক্ষণ পর হয়তো তোমার মা আসলে আমরা চলে যাব। কিন্তু মাথায় রেখো, আমি মানুষটার জন্য তোমার দোয়া আজীবন খোলা থাকবে। আমি বেঁচে থাকতে তোমার জন্য সেই দোয়ার কোনোদিন বন্ধ করব না। কারণ আমার মেয়ে তো তোমার মূল্য দেয়নি। তার হয়ে না হয় আমিই তার প্রায়শ্চিত্ত করব। আর শুধু তার জন্যই নয়, তোমার উদার মন মানসিকতার জন্য আমার দোয়ায় সব সময় খোলা রাখবো আমি। আমার মেয়ে মরে গিয়েছে তো কি হয়েছে? আমি মেয়ে হারিয়ে একটা ছেলে পেয়েছি, যা সোনার টুকরোর চাইতেও কম না। আর কোনো উত্তর দিলাম না, চুপচাপ বসে আছি বিছানায়। বিকেলে গ্রাম থেকে ছোট বোন আর মা আসলো। রাতের দিকে আরশির মা আরো বাকি যারা ছিলেন সবাই চলে গেল। এদিকে আমার মা তো পুরো অবাক, কারণ আরশি মারা গিয়েছে এতদিন হলো, অথচ উনি কিছুই জানেন না। কিরে বাবা, তুই আমার কিছু জানালি না যে? মা সেই পরিস্থিতিতে ছিলাম না। তারপরে তো আমায় বলবি নাকি? মা বাদ দাও ওসব কথা, আমার ওসব নিয়ে আর কথা বলতে ভালো লাগছে না। আচ্ছা যা, বাদ দিলাম। কিন্তু একটা কথা শোন, আরশির পরিবারের সবাই অনেক ভালো, আর বিশেষ করে আরশির মামনিও অনেক ভালো ছিল। সো আমার মনে হয় না যে আরশি নিজে এসব করেছে। আমার মনে হয় কেউ তাকে দিয়ে এসব করিয়েছে। সো তুই এই রহস্য উদ্ঘাটন কর। তা তো আমি করবই, কিন্তু তার আগে আমার ভিতরটা ঠিকঠাক হোক আগে। হুম। দেখতে দেখতে আরো 2 সপ্তাহ কেটে গেল। আমি অফিসে যাওয়া একদম অফ করে দিয়েছি। আমি নিজেকে ঠিকঠাক করব কি, উল্টা আরো বিগড়ে যাচ্ছে আমার অবস্থা। কারণ সব সময় খালি আরশির সাথে কাটানো সেই শেষ মুহূর্তটা চোখের সামনে ভেসে ওঠে আমার। ঘুমাতে গেলেও আরশির কথা মনে পড়ে, একাকিত্ব সময় কাটালেও আরশির কথা মনে পড়ে। দিন দিন আরো কড়াভাবে আরশি আমার মনের ভিতরে গেঁথে বসছে। কোনো মতেই তার সাথে কাটানো সেই শেষ মুহূর্তগুলো ভুলতে পারছি না। আর আমি সেসব ভুলতে চাইও না, কারণ মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসি। দেখতে দেখতে 1 মাস কেটে গেল, আর আমি আরো ভেঙে পড়লাম। আমার অবস্থাও বেগতিক হতে লাগলো। কিন্তু আমার মা হাল ছাড়লো না। তিনি সেই যে এসেছেন আর যাননি। তিনি সব সময় আমাকে ভালো মন্দ বোঝানোর ট্রাই করে। তার উপরে আরশির আম্মুও অনেক বোঝায় ফোন দিয়ে যে আমি সামনের জীবনে না এগোলেও যেন জবটা ঠিকঠাক মতন করি। আজ 1 মাস 3 দিন পুরোপুরি পাগল হয়ে গিয়েছি আমি। আরশি ছাড়া কিছুই চোখে দেখি না আমি। কিন্তু আমার মায়ের চোখের পানিতে খোদা আমায় সেসব থেকে বের করে আনে। মা আমার হাত ধরে চোখের পানি ছেড়ে কান্না করে। তখন আবার টিনাকে কথা দেই যে অফিসে জয়েন করব। চুল দাড়ি সমস্ত কিছু মোটামুটি বড় হয়ে গিয়েছে। সেদিন বিকালে চুল দাড়ি কেটে পরের দিন অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে দেখি আমার জায়গায় অন্য ম্যানেজার নিয়েছে সেই অফিসার। আমি সোজা আমার কেবিনে চলে গেলাম। অফিসের সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। তখনই সেই অফিসার আমার রুমে আসে। কি হয়েছে মিস্টার আকাশ সাহেব? আপনি আবার এই অফিসে কেন? এই অফিসে কেন মানে? আমি এখানে চাকরি করি তাই এসেছি। না না, আপনার আর দরকার নেই। আজ 1 মাসের বেশি সময় পর অফিসে এসেছেন আপনি। কি বাপের দিনের সম্পত্তি পেয়েছেন নাকি? এই অফিসে আপনার জায়গায় অন্য একজনকে নিয়ে নিয়েছে আমরা। সো আপনি অন্য কোথাও জব খুঁজুন গিয়ে। স্যার, অতিরিক্ত হয়ে যাচ্ছে না? আমায় বের করার অধিকার কে দিয়েছে আপনাকে? এমনি স্যার বলেছি কি আমার বের করতে? না, তিনি বলেননি, কিন্তু আমি বের করে দিয়েছি। এমনিতেই মাথা আউলে আছে আরশির মৃত্যুর পর থেকে। তার উপরে এই লোকের বাড়াবাড়ি। সোজা গিয়ে ব্যাটার কলার চেপে ধরলাম। কি সমস্যা তোর? অনেক পাওয়ার পেয়ে গেছিস মনে হয় আমি না থাকায়। আকাশ সাহেব, কলার ছাড়ুন আর সম্মানের সহিত অফিস থেকে বেরিয়ে যান। তোর সম্মানের খাতায় আগুন বলে ঠাস করে কানের নিচ বরাবর একটা লাগিয়ে দিলাম। মিস্টার আকাশ, তোর কত বড় সাহস যে তুই আমায় মারিস! এর ফল তুই পাবি। আগের বার বেয়াদবি করার কারণে তুই তো বউকে হারিয়েছিস। এবার তুই নিজেই কবরের তলে যাবি। একটু ধৈর্য ধর শুধু তুই। লোকটার কথা শুনে পায়ের রক্ত পুরো মাথায় উঠে গেল। কি? আমার বউকে হারিয়েছি মানে? তার মানে তুই আমার আরশির সাথে কিছু করেছিস? লোকটা আকাশের কথার কোনো উত্তর না দিয়ে জোরে জোরে অট্ট হাসি হাসছে। এদিকে আকাশের সারা শরীরে তো পুরো আগুন জ্বলছে।
সে বুঝে গেছে যে আরশির মৃত্যুর পিছনে এই অফিসারের হাত রয়েছে। সে আর রাগ পুষে রাখতে না পেরে পাশে থাকা একটা কম্পিউটার উঠিয়ে নিয়ে সেই অফিসারের মাথায় বাড়ি দিয়ে বসে। এত জোরে আকাশ লোকটার মাথায় বাড়ি মারে যে কম্পিউটার ভেঙে কয়েক টুকরো হয়ে যায় আর লোকটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখনই অফিসারের অনেক কয়েকজন কর্মচারী এসে আকাশকে ধরে সেই অফিসার থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আকাশের মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে। অন্যদিকে থাইল্যান্ডের একটা রেস্টুরেন্টে বসে আরশি আর অচেনা একটা লোক খাবার খাচ্ছে। লোকটা তখন আরশিকে বলে, জানু, আর কিছু অর্ডার করব? ইবনাথ প্লিজ, আমায় এসব নামে ডেকো না। আমি এখনো তোমায় সেভাবে গ্রহণ করতে পারিনি। আরে বেবি, তুমি এত সংকোচ করছো কেন? এখন গ্রহণ করতে পারোনি তো কি হয়েছে? পরে তো ঠিকই আমায় গ্রহণ করবে। আর তাছাড়া এখন থেকে তোমায় এসব নামে ডাকার অভ্যাস করছি। এতে করে দুজনেরই লাভ রয়েছে। আমার লাভ হচ্ছে পরে তোমায় ভালোবেসে এসব নাম ধরে ডাকতে সংকোচ লাগবে না, আর তোমার লাভ হচ্ছে তুমি তাড়াতাড়ি আমার উপরে ফোকাস করতে পারবে। ইবনাথ প্লিজ স্টপ, আমার এই সমস্ত কথাবার্তা ভালো লাগছে না। প্লিজ তুমি আমায় প্রেশার দিয়ে এত তাড়াতাড়ি মানুষটার স্মৃতি ভোলাতে জোর করিও না। কিছুটা সময় পোয়ালে আপনা আপনি মানুষটা আমার মন থেকে মুছে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও। আমি তোমায় আর মানসিকভাবে তাড়না বা ফোর্স করব না। তোমার যখন সময় হবে তুমি তখন এই আমায় আপন করে নিও। আর এবার বলো যে আরো কিছু অর্ডার করবো কিনা। না, আমার আর কিচ্ছু লাগবে না। আমার এই সমস্ত খাবারগুলো তুমি একাই খেয়ে নাও। আমি ফ্ল্যাটে চলে যাচ্ছি। তুমিও তোমার মন চাইলে চলে যেও বাসায়। পরে আমি তোমার সাথে ফোনে কথা বলে নিব। আরে আরশি, কি হয়েছে তোমার? হঠাৎ এমন অদ্ভুত আচরণ করছো কেন? আমি তো বললাম আমি তোমায় আর জোর করব না সেসব বিষয় নিয়ে, তারপরেও কেন এমন করছো? তা না হয় করবে না, কিন্তু এখন কেন যেন আমার দম আটকে আসছে। আমার কোনো কিছুই ভালো লাগে না, তাই আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো, তোমায় আমি এগিয়ে দিয়ে আসি। না, তার কোনো দরকার নেই। আমি একা একাই যেতে পারবো। চললাম আমি। আরশি হেঁটে রেস্টুরেন্টের বাইরে চলে আসে। পরে একটা গাড়ি নিয়ে তার ফ্ল্যাটে চলে যায়। আর এদিকে রাগে আকাশের সারা শরীর গিড়গিড় করে কাঁপছে। তার শরীরে রক্ত ফুটন্ত অগ্নির লাভার মতন টকবক করছে। সে পারছে না সেই অফিসারকে গিলে খেয়ে ফেলতে, কিন্তু কর্মচারীদের জন্য সে কিছু করতে পারছে না। আকাশের ভয়ঙ্কর রূপ দেখে সারা অফিস নিস্তব্ধ হয়ে যায়। কারোর মুখে কোনো কথা নেই। আর আকাশের অবর্তমানে সেই ম্যানেজার অফিসে জয়েন করেছে। সে ভয়ে অফিস থেকে পালিয়ে যায়, কারণ সে থাকলে নির্ঘাত এখন মারা পড়বে আকাশের হাতে। দীর্ঘ 2 ঘন্টা কেটে যায়, কিন্তু আকাশের রাগ ঠান্ডা হওয়ার কোনো নাম গন্ধ নিচ্ছে না। বেশ কিছু কর্মচারী নিজের কাজ ফেলে আকাশকে শান্ত করার কাজে লেগে রয়েছে। তখন তার মধ্যে থেকে একজন কর্মচারী আকাশকে বলে, স্যার, লোকটা অফিসে এসেছে শুক্র শুক্র মিলে 2 সপ্তাহ হয়নি, কিন্তু এর মাঝে নিজের পাওয়ার খাটাতে শুরু করে দিয়েছে। আর আপনি অফিসে না থাকায় তো আমাদের গুণধর অফিসার সাহেব পুরো অফিসের রাজত্ব পেয়ে বসেছে, কারণ আপনি ছাড়া তিনি কাউকে পাত্তা দেয় না। পাত্তা দিতে তার বাপও দিবে। এখন তো এসে গেছি, তার কেয়ামত ছুটিয়ে দিব একেবারে। স্যার, আপনি ফিরে আসায় আমরা জীবন ফিরে পেয়েছি। সত্যি বলতে ভিতরে ভিতরে সবাই অনেক খুশি, কারণ আকাশ এমন একটা মানুষ যার ভিতরে কোনো গরিমা নেই। সে পুরো অফিসের ভালো মন্দের দেখাশুনো করে, অথচ সে কখনো কোনো কর্মচারীর সাথে বড় গলায় বা চেঁচিয়ে কথা বলেনি। যেখানে সে চাইলে কর্মচারীর সাথে যেমন তেমনভাবে ব্যবহার করতে পারে, যেখানে সে চাইলে কর্মচারীকে চাকরি থেকে বের করে দিতে পারে, কিন্তু সে কখনোই কোনো কর্মচারীর মনে আঘাত দেয়নি। তাই সবাই তাকে এতটা ভালোবাসে। লতিফ ভাই, একটু বাইরে গিয়ে দেখে আসুন তো জানোয়ারটা এখন অফিসে কিনা। ও এখন অফিসে থাকলে কিন্তু ওর কেয়ামত ঘটিয়ে দিব আমি। স্যার, তিনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। যাক, বেঁচে গেছে তাহলে আমার হাত থেকে। কিন্তু তাকে আমি এত সহজে ছাড়ছি না, কারণ তার কাছে কিছু প্রশ্নের উত্তর আছে আমার। আকাশের কথা শুনে লতিফ নামের সেই কর্মচারী আকাশকে বলে, স্যার, আপনি আজ বাসায় চলে যান, এদিকটা আমরা দেখে নিব। সমস্ত কাজ আমরা নিজ দায়িত্ব করব, কিন্তু আপনি বাসায় গিয়ে বাসার মানুষের সাথে কিছুটা সময় কাটান, হয়তো আপনার রাগ কিছুটা কমে যাবে। লতিফ ভাই, বাসায় আমি যাব, কিন্তু এই রাগ কখনো কমবে না। আর আমি ইচ্ছা করে কখনোই এই রাগ দমাবো না, কারণ আমার আরশির মৃত্যুর সাথে এই জানোয়ারের কোনো না কোনো হাত রয়েছে। স্যার, তাহলে কোনোভাবেই ওনাকে রেহাই দেয়া চলবে না। সে তো আমি দিবই না।
বেটা হসপিটাল থেকে সুস্থ হয়ে ফিরে আসুক একবার, আবার তাকে মেরে হসপিটাল পাঠাবো। আচ্ছা, এবার সবাই এই সমস্ত কিছু ছাড়ুন, আমি বাসায় যাচ্ছি। আপনারা সবাই নিজ দায়িত্ব কাজ করবেন, আর আধা বেলা অফিস খোলা থাকবে আজকে, তারপর সবার ছুটি। আমি দারোয়ানকে বলে দিয়ে যাব, সে যেন দুপুরে অফিস পুরো আটকে দেয়। ঠিক আছে স্যার। তারপর বাসায় চলে আসলাম, কিন্তু আমার মাথা থেকে কোনোভাবেই সেই অফিসারের কথাটা সরছে না যে আগেরবার বেয়াদবি করায় বউকে হারিয়েছিস, মানে আরশিকে হারিয়েছি। না, এর রহস্য আমি খুঁজে বের করবই, দরকার হয় এই লোকের প্রাণ নিব, তাও তার মুখ থেকে সত্যিটা আমি বের করেই ছাড়বো। বাসায় আসতেই মা আমার চেহারার অবস্থা দেখে বলতে লাগলো, কি রে বাবা, কি হয়েছে তোর? তোর চেহারা এমন 12টা বেজে আছে কেন? কার উপরে রাগ হয়ে আছিস তুই? আরে মা বলো না, আমার অফিসে যেই অফিসারটা আছে তার সাথে। কি বলিস? তার এত সাহস আসলো কোথা থেকে যে সে তোর সাথে বাড়াবাড়ি করে? তুই তো চাইলেই তাকে অফিস থেকে বের করে দিতে পারিস, তাহলে বাড়াবাড়ি করে কিভাবে? আর বাড়াবাড়ি করার কারণটা কি? মা আমি না থাকায় সে আমার জায়গায় অন্য একজন ম্যানেজার নিয়েছে, তাই আজ অফিসে গিয়ে রেগে গিয়েছি। কিন্তু সেও তর্ক শুরু করেছে, পরে এক পর্যায়ে একটা লাগিয়ে দিয়েছি, আর সে আমায় হুমকি দেয় আর বলে তার সাথে আগে একবার বেয়াদবি করার কারণে নাকি আমি আরশিকে হারিয়েছি। কি? তার মানে সে লোক জানে আরশির মৃত্যুর রহস্য? না হয় সে জড়িত আছে আরশির মৃত্যুর সাথে? মা, হয়তো বা আছে, তাই তো সেই কথা শুনে আরো রেগে গিয়ে কম্পিউটার তুলে তার মাথায় মেরেছি। বাবা, এসব করতে যাস না, শান্ত মাথায় কাজ নে তুই। মা, যা মাথা গরম করার তা করে ফেলেছি, সামনে আর করব না। ভালোই ভালোই সব বললে তো বললই, না হয় তাকে ছাড়বো না, আমি আবারও মেরে হসপিটাল পাঠাবো। আচ্ছা, সেসব পরে দেখা যাবে, আগে যা ফ্রেশ হয়ে নে, আমি শরবত বানিয়ে দিচ্ছি। ব্যাগ রেখে ফ্রেশ হয়ে এসে খাটের উপরে বসে আছি। মা কিছুক্ষণ পর শরবত করে এনে দিল। শরবত খেয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে রেস্ট করছি। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। আমি ঠিকঠাক মতন অফিস করতে লাগলাম, কিন্তু সেই অফিসার এখনো অফিসে আসেনি, কারণ মাথায় কড়াভাবে লেগেছে তার। দেখতে দেখতে আরো 10 দিন কেটে গেল। সেই অফিসার সুস্থ হয়ে অফিসে আসে। সে অফিসে এসেই নিজের কেবিনে চলে যায়, কিন্তু সে আমার সামনে আসে না, কারণ সে বুঝে গেছে আমি কোন জলের মাছ। তার মাঝে সেই ছটফটানি ভাবটাও আর নেই। আগে যেমন এসে পাওয়ার খাটানোর চেষ্টা করত, কিন্তু এখন আর সেসব করে না। কেবিনে এসে চুপচাপ বসে বসে অফিস করে পরে বাড়ি চলে যায়। কিন্তু আমি তার চালচলন দেখে বুঝে নিয়েছি যে সে আমার থেকে পালিয়ে পালিয়ে চলাফেরা করছে। আমিও তাকে আর কিছু বলি না, কারণ আমার এখনো সেই সময়টা আসেনি। আরো কয়েকটা দিন যাক, পরে ধরবো তাকে। এভাবে আরো কয়েকটা দিন কাটে। পরে একদিন তার কেবিনে গিয়ে ভিতর থেকে দরজা আটকে দিলাম। সে তো আমার এমন আচরণ দেখে ভয় শেষ। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, ভাই, আপনি হঠাৎ আমার কেবিনে? আমি তো আর কিছু করিনি ভাই। আমি তো এখন আপনার পিছনেও লাগি না, কারণ আপনার রাগ সম্পর্কে আমার ধারণা হয়ে গিয়েছে। সেসব ঠিক আছে, তোর এমন পরিবর্তনের জন্যই এখন আর কিছু বলছি না, না হয় আবারও এসে তোকে কেলাতাম। আচ্ছা, এখন এসব বাদ দে, আগে আমার সেই কথাটার উত্তর দে। সেদিন তুই বলেছিলি যে আমার বেয়াদবি করার কারণে আমি আমার আশিকে হারিয়েছি, সেই কথাটা মনে আছে কি? সেই কথাটার মানে কি? ভাই, সেসব আমি এমনিই বলেছি। দেখ, মাথা খারাপ করিস না, এবার কিন্তু মাথার উপরে তুলে আছাড় মারবো। ভাই, সত্যি বিশ্বাস করেন, আমি সেই কথাগুলো এমনিই বলেছিলাম। আরশি ম্যামের মৃত্যুর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি সেদিন আপনার সামনে হিরো সাজার জন্য সেই কথাগুলো বলেছিলাম। তাছাড়া এসবে আমার কোনো হাতও নেই। আর আমি খামোখা আরশি ম্যামকে কেন মারতে যাব? তিনি আমার কি ক্ষতি করেছেন? ভাই, বিশ্বাস করেন, সত্যি বলছি ভাই, আমি সেসব কিছুই করিনি। জাস্ট আপনার সামনে পার্ট নেওয়ার জন্য আরশি ম্যামের মৃত্যুর বিষয়টা থেকে ফায়দা লুটেছি। ভেবেছি সেসব বললে আপনাকে আঘাত করা যাবে। সত্যি বলছিস তো তুই এসব কথা? ভাই, সত্যি বলছি। ঠিক আছে, যা, বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস আরশির মৃত্যুর রহস্য আমি বের করবই। আরশির মৃত্যুর সাথে যদি কেউ জড়িত থাকে, তাহলে কিন্তু তার কিয়ামত আমি রটিয়ে দিব। সাবধানে থাকিস কিন্তু। ভাই, সেসব কিছুর সাথে যদি আমার কিছুটা হলেও সম্পর্ক থাকে, তাহলে আপনি আমার বিচার করেন। মানুষটার কেবিন থেকে চলে আসলাম। ভিতরটা কেমন যেন হাই হতাশ করছে, কারণ এতদিন একটা আশা ছিল যে এই মানুষটা থেকে আরশির মৃত্যুর রহস্য খুঁজে পাবো, কিন্তু এখন দেখি এই মানুষটাও কিছু জানেন না। তবে আমি হাল ছাড়বো না, আমি আরশির মৃত্যুর রহস্য খুঁজে বের করবই। এইভাবে দীর্ঘ 11টা মাস কেটে গেল, কিন্তু আমি আরশির মৃত্যুর রহস্য খুঁজে বের করতে পারলাম না। এখন এসে নিজেকেই তুচ্ছ মনে হচ্ছে যে আমি মানুষটার মৃত্যুর রহস্য খুঁজে বের করতে পারলাম না। নিজেকে নিজের কাছেই অযোগ্য বলে মনে হচ্ছে। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে মুখ চেপে কান্না করছি মানুষটার জন্য।
অবশ্য এই জিনিসটা আজ প্রথম নয়। রোজ রাতেই মানুষটার জন্য চোখের পানি ছেড়ে কান্না করি। একাকিত্ব সময়টাতে মানুষটার কথা চিন্তা করে কাটিয়ে দেই, কিন্তু মানুষটা আজ আমার কাছে নেই। মানুষটার চিন্তায় চিন্তায় এক প্রকারের মানসিক প্রতিবন্ধী হয়ে গিয়েছি আমি। উপরে দেখলে সবাই আমায় ঠিকঠাক দেখতে পাই, কিন্তু ভিতর থেকে পুরোপুরি তার উল্টো। আমি হেরে গেলাম নিজের কাছেই। আজ ভাঙাচোরা মনে আরো বেশি আঘাত লেগেছে, কারণ আজ আর মন সায় দিচ্ছে না। আজ আর মন বলছে না যে মানুষটার মৃত্যুর রহস্য আমি আর খুঁজে বের করতে পারবো। পুরোপুরি নীরব হয়ে গেলাম আমি। ইচ্ছে করছে নিজেকে উপরওয়ালার হাতে সঁপে দেই। হে খোদা, তুমি আমায় নিয়ে যাও, আমার যে আর এত কষ্ট সহ্য হয় না। সেদিনের পর থেকে আকাশ নিজেকে চার দেওয়ালের মাঝে বন্দি করে ফেলে। মানুষটা কষ্টের পাহাড় বুকে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, আর অপরদিকে আরশি ইবনাতের সাথে পুরোপুরি মিশে গিয়েছে। তার মাঝে এখন আর আকাশের কোনো অস্তিত্বই অবশিষ্ট নেই। সে আর ইবানাত নদীর পাড়ে বসে আছে। আরশি ইবানাতের কাঁধে মাথা রেখে শুয়ে আছে। দুজনে মিলে প্ল্যান করছে কি করে তারা লাইফে আগাবে। তখনই আরশি ইবানাতকে বলে, না চলো আমরা দেশে ফিরে যাই, তারপর না হয় আমরা বিয়ে করে নেব, তারপর দুজন মিলে ছোট্ট একটা সংসার শুরু করব। সে তো যাবই, কিন্তু সেই মানুষটা এসে যদি তোমার সামনে দাঁড়ায় আবার, তখন তুমি কি করবে? কি আর করব, পা থেকে জুতো খুলে তার মুখে মেরে দিব, কারণ তার মতন ছোট লোক আমার ভালোবাসার যোগ্য না। সো তুমি টেনশন নিও না, আমি তোমাকেই বিয়ে করব। তাহলে ঠিক আছে, চলো আগামী পরশু আমরা দেশের জন্য রওনা হব। ঠিক আছে। আরশি আর সেই ইবানাত নামের ছেলেটা দেশে আসার প্ল্যান সাজিয়ে ফেলে। এদিকে রাতের বেলায় আকাশের কাছে একটা ফোন আসে। কে আপনি? আকাশ, তুই আমায় ভুলে গেছিস? আসলে আমার মনে পড়ছে না, কারণ আমার ভিতরটা অনেক দুর্বল হয়ে গিয়েছে। স্মৃতিশক্তিও কেমন যেন লোপ পাচ্ছে। আগের মতন সবকিছু মাথায় রাখতে পারি না এখন। আমি রাফি, যে তোর ক্লাসমেট ছিলাম। তোর সাথে আমার কত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তোর বিয়েতেও তো এসেছিলাম, কিন্তু তোর বিয়েতে দ্বিতীয় দিন আর আমার জব হয়ে যায়, তাই তোর বিয়ে সম্পূর্ণ না করেই চলে আসি। পরে এত পরিমাণ বিজি হয়ে পড়ি চাকরি জীবনে যে তোর সাথে, কিন্তু অবশ্যই মাঝে বেশ কয়েকবার ফোন দিয়েছিলাম, বাট তোর সেই নাম্বার বন্ধ দেখিয়েছে। কিন্তু আজ একজন থেকে ইমার্জেন্সিভাবে তোর নাম্বার নিলাম। ও দোস্ত, কেমন আছিস? ভালো রে, তুই কেমন আছিস? অবশ্যই তোর কথাবার্তায় বোঝা যাচ্ছে তুই কেমন আছিস। বুঝেই তো নিয়েছিস। আচ্ছা শোন, তোকে কিছু বলার আছে। দোস্ত, তোর সমস্ত কিছুই আমি শুনেছি, যে আয়ুষী সুইসাইড করেছে, কিন্তু আমি এই সাতার মাথার চাকরির জন্য আসতে পারিনি। আর তুই ভালো করে জানিস আমার চাকরিটা কেমন। এয়ারপোর্টে জব করি, বেশিরভাগ সময় ওখানেই থাকতে হয়। ঈদে চাঁদের মাঝে মধ্যে বাড়ি গেলে যাই। আচ্ছা শোন, যেটার জন্য এত জরুরি তলব। বল, কি বলবি? দোষ, আমি একটু আগে আয়ুষী ভাবির মতো কাউকে দেখলাম অন্য একটা লোকের সাথে। আমি জাস্টিফাই করেছি তাদের, তারা দুজন থাইল্যান্ড থেকে এসেছে। কিসব বলছিস তুই? সে তো মারা গিয়েছে। তাহলে কিভাবে কি? হ্যাঁ রে ভাই, বিশ্বাস কর, একদম আয়ুষী ভাবির মতোই দেখতে। আর আমার চোখ কখনো কেউ ফাঁকি দিতে পারেনি। তাছাড়া মানুষটাকে তো আমি কম দিন ধরে চিনি না। তোর সাথে রিলেশন থাকা অবস্থাকালীন সময় থেকে মানুষটাকে আমি চিনি। সো মানুষটাকে চিনতে আমার ভুল হওয়ার কথা না। আরিফ, আমার তো বিশ্বাস হচ্ছে না এসব কথা। কারণ সে মরে গিয়ে ফিরে আসবে কি করে? তার লাশ তো পুলিশ শনাক্ত করেছে। তাহলে সে কিভাবে থাইল্যান্ড থেকে আসবে, তাও আবার একটা লোকের সাথে? আকাশ, তোর বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়া, আমি পিক দিচ্ছি। তোর এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ চালু আছে? হোয়াটসঅ্যাপ আছে। ঠিক আছে, আমি সিসিটিভি থেকে ফুটেজ নিয়ে কয়েকটা ছবি তুলে তোকে পাঠাচ্ছি। আচ্ছা, ফোন রেখে দিলাম। 10 মিনিট পর আরিফ 3টা ছবি হোয়াটসঅ্যাপে পাঠালো। কি করে সম্ভব এটা? মানুষটা তো মারা গিয়েছিল, তাহলে কি করে সে জীবিত হলো? তাহলে কি করে সে থাইল্যান্ডের ফ্লাইট করে দেশে এলো, তাও আবার অন্য একটা লোকের সাথে? মাথায় তো কিছুই কাজ করছে না। তখনই আবার আরিফ ফোন করে। দোস্ত, দেখলি তো ছবিগুলা? আর মানুষটা কি আমাদের ভাবি? সে আরশি, কিন্তু সে মরা থেকে জীবিত হলো কি করে? এটাই তো মাথায় আসছে না। দোস্ত, আমার মনে হয় কি এর পিছনে কোনো রহস্য আছে, যেটা তুই জানিস না। রহস্য তো অবশ্যই আছে, না হয় মরা মানুষ জীবিত হয় কি করে? তুই সমস্ত কিছুকে আবার একটু ভালো করে যাচাই করে দেখ। দোস্ত, আর ধন্যবাদ তোকে। আরে ধন্যবাদের প্রয়োজন নেই, বন্ধু মানেই তো উপকারে আসা। আচ্ছা রাখি রে এবার। তারপর আরিফের সাথে কথা শেষ করে ফোন রেখে দিলাম। মাথা পুরো ভো ভো করে ঘুরছে। কি করব বুঝে উঠতে পারছি না। না, কিছু একটা তো করতে হবে। তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে আরশির মাকে ফোন দিলাম। হ্যাঁ বাবা, বলো। আম্মু, আপনার সাথে একটা কথা ছিল। কি কথা বাবা? শোনেন,
হঠাৎই যদি আপনার সাথে কোনো ধরনের কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে তাহলে সবার আগে আমাকে ইনফর্ম করবেন। বাবা, এই কথার মানেটা কি? বুঝলাম না। মানেটা হলো আরশি মরে নাই, সে এখনো জীবিত। কি কি সমস্ত কথাবার্তা বলছো তুমি? পাগল হয়ে গেলে নাকি বাবা? যার লাশ মাটিতে শুইয়ে দিয়ে এসেছি আজ থেকে বছরখানেক আগে, সে কি করে আবার পুনরায় জীবিত হবে? আম্মু, সেটা হয়তো অন্য কারোর লাশ ছিল, তবে এটাই সত্যি, সে এখনো জীবিত। সে আজকে থাইল্যান্ডের একটা ফ্লাইটে করে কারোর সাথে দেশে এসেছে। আর সেই খবর আমাকে দিয়েছে আমার এক বন্ধু, সে এয়ারপোর্টে কাজ করে। সে আমায় কয়েকটা ছবি সহ পাঠিয়েছে, যেখানে আশিকে অন্য একটা লোকের সাথে দেশে আসতে দেখা গেছে। বাবা, সমস্ত কিছু তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। প্লিজ তুমি তাড়াতাড়ি একটু খবর লাগাও। লাগাচ্ছি, আপনি টেনশন করবেন না। আপনার থেকেও আমার বেশি প্রয়োজন এখন আপনার মেয়েকে, কারণ অনেক কিছু জানার আছে তার থেকে। বাবা, আগে ওকে খুঁজে বের করো। জি। ফোন রেখে দিয়ে তাড়াতাড়ি তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেলাম, কিন্তু রুম থেকে বেরোতেই মা সামনে পড়ল। কিরে, এত তাড়াহুড়োয় কোথায় যাচ্ছিস? তোমার কাছে যাচ্ছিলাম। হঠাৎ এত তড়িঘড়ি করে কেন? আর কি হয়েছে? কোনো কিছু লাগবে নাকি? না মা, কিছু বলার আছে। বল। মাকে সমস্ত কথা খুলে বললাম। আম্মু সাথে সাথে মাথায় হাত দিয়ে বসলো, আর ছবিগুলোও দেখালাম। বাবা, এখন কি করবি? এত বড় চক্রান্ত কিভাবে কি? কি আর করব, খুঁজে বের করে প্রশ্নের উত্তর চাইবো আর তাকে ফিরিয়ে নিব। কিন্তু সে তো অন্য পুরুষের সাথে, হয়তোবা সে সেই মানুষের বিয়ে করে নিয়েছে। মায়ের কথা শুনে কলিজায় মোচড় দিয়ে উঠল। মা, সে সব আরশিকে পেলেই বলতে পারবো। তুমি শুধু একটু দোয়া করো, আমি যেন আমার আরশিকে ফিরে পাই। বাবা, দোয়া সব সময়ই করি। তাছাড়া তোর এই কষ্ট আর নীরবে চোখের পানি ফেলা আমার আর সহ্য হয় না। নীরবে তোর সেই ফেলা চোখের পানি কারোর চোখে না পড়লেও আমার চোখে পড়ে। ইনশাল্লাহ তুই বৌমাকে ফিরে পাবি। মায়ের সাথে কথা বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। সব জায়গায় আরশির খোঁজ লাগিয়ে দিয়েছি। আরশির যত বন্ধু বান্ধবের সাথে আমার পরিচয় ছিল সবাইকে ওর বিষয়ে জানিয়েছি, বিশেষ করে তার আত্মীয় স্বজনদেরও। মোট কথা, যাদের আমি চিনি তাদের সবাইকেই ইনফর্ম করা শেষ। বাসা থেকে বের হয়ে আমার পরিচিত অনেক জায়গায় আরশির খোঁজ করলাম। এয়ারপোর্টের আশেপাশে আরশির ছবি দেখে অনেক গাড়িওয়ালাকেও জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ এই কিছু জানে না। রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরে এলাম। সারা শরীর দুর্বল হয়ে আছে আমার, চোখের কোণে ফোঁটা ফোঁটা পানি জমতে শুরু করছে। আরশির জন্য বিশাল একটা ভয় হচ্ছে, কারণ মায়ের কথা মতন যদি আরশি অন্যের জীবনে পা দিয়ে বসে, কান্নার মাত্রাটা আরো বেড়ে গেল। চোখের কিছুটা নোনা পানি বেয়ে বেয়ে ঠোঁটের পাশে এসে থেমেছে। চোখের জল কি পরিমাণ নোনা হতে পারে সেটা এই প্রথম উপলব্ধি করতে পারলাম। অধিক পরিমাণে নোনা লাগছে চোখের পানিগুলো। হয়তো কষ্টের পরিমাণ বেশি হলে চোখের পানির নোনা ভাবটাও একটু মাত্রাধিক হয়। তখনই ফোনটা বেজে ওঠে। অফিসের একজন কর্মচারী ফোন দিয়েছে আমায়। স্যার, কিছু কথা জানানো ছিল আপনাকে। কি কথা? স্যার, জানি না আপনি কি কারণে কয়েকদিন ধরে অফিসে আসছেন না, তবে আপনি যেদিন থেকে অফিসে আসছেন না সেদিন থেকে সেই অফিসারও অফিসে আসছে না। আমরা সকল কর্মচারী কাজের আগামাথা কিছুই বুঝে উঠতে পারছি না। কাজের সমস্ত ধারাবাহিকতা হারিয়ে ফেলেছি আমরা, কারণ আপনারা আমাদের নির্দিষ্ট পরিমাণ কাজ দিতেন আর আমরা সেগুলো করতাম, কিন্তু যা আপনারা না থাকায় করতে পারছি না। ঠিক আছে, আমি কাল সকালে অফিসে আসবো। ঠিক আছে স্যার। পরের দিন সকালে উঠে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে সবাইকে কাজ বুঝিয়ে দিয়েছি। পরে এসে কেবিনে বসে আছি। প্রায় দুপুর হয়ে এসেছে। সকলকে কাজ বুঝিয়ে দিতে দিতে কেবিনে এসে বসে বসে ভাবছি সেই স্যারের কথা। হঠাৎ সে কোনো বলা কওয়া ছাড়া অফিসে আসছে না কেন? না, একটু ফোন লাগিয়ে দেখি। তিনার নাম্বার বের করে ফোন দিলাম, কিন্তু সে ফোন রিসিভ করলো না। একে একে অনেক কয়বার ফোন দিয়েছি, সে রিসিভই করেনি। এবার বিরক্তি কাজ করছে মানুষটার উপরে। ধুর বেটা, আসলে আসবি, না আসলে নাই। তোর চাকরি আমি খেয়ে দিব। তারপর দারোয়ানকে ডাক দিয়ে রেস্টুরেন্ট থেকে গিয়ে দুপুরে খাবার নিয়ে আসতে বললাম। একটু পর সে খাবার নিয়ে আসলো। স্যার, আপনার খাবার। আপনি খেয়েছেন? স্যার, এখনো খাওয়া হয়নি, খাবো। আচ্ছা, আপনি আপনার জন্যেও খাবার নিয়ে আসেন রেস্টুরেন্ট থেকে আমার নাম বলে, আমি টাকা পে করে দিব। না স্যার, ওইসবের কোনো দরকার নেই। আরে আপনি সংকোচ করছেন কেন? আমি তো আপনাকে বললাম খাবার নিয়ে আসতে, নাকি? ঠিক আছে স্যার, যাচ্ছি। দারোয়ান চলে গেল। আমি খাবারগুলো নিয়ে বসে বসে পাইচারি করছি। খাবারগুলো খেতে ইচ্ছে করছে না, কারণ মনটা অন্য জায়গায়। তাই খাবারের চাহিদাটা মরে গিয়েছে। তাও জোর করে 2 লোকমা খেয়ে খাবারগুলো সেভাবে রেখে দিলাম। বিকেলবেলায় অফিস টাইম শেষ করে গাড়িতে উঠবো, তখনই আরশির এক কাজিন আমায় ফোন দেয়, যে কিনা রিহার ছোট বোন।
নাম হচ্ছে তিন্নি। ভাইয়া আপনার সাথে একটা কথা ছিল। কি কথা? আরশির খোঁজ পেয়েছো? না ভাইয়া পাইনি, তবে অন্য একটা বিষয় জানানোর আছে আপনাকে। কি কথা বলো। ভাইয়া রিহা আপু আজকে রাতে একটা লোককে বিয়ে করতে চলেছে। সে তো বেশ ভালো খবর। ভাইয়া বেশ ভালো খবর না, খবরটা একদমই খারাপ। কারণ বাসার কেউই এই বিয়েতে রাজি নয়। আপু তাও তাকেই বিয়ে করতে চলেছে, কিন্তু বাসার মানুষ রাজি না থাকায় সে বাসা থেকে বেরিয়ে গেছে। আমি শুনতে পেয়েছি সে নাকি তার কিছু বন্ধু বান্ধবের সাহায্যে বিয়েটা করবে। তার বন্ধু বান্ধবরা তাকে সেই মানুষটার সাথে বিয়ে দেওয়ার জন্য ব্যাপক আয়োজনও করেছে। কিন্তু আমাদের কারোর এই মতামত নেই এই বিয়ের প্রতি। তাছাড়া আপু যাকে বিয়ে করতে চাচ্ছে তাকে তো দেখে আমার একদমই পছন্দ হয়নি। আচ্ছা, তোমার আপু যাকে বিয়ে করতে চাইছে তার কোনো পিক আছে? আছে, আমি আপনাকে দিচ্ছি। ঠিক আছে, দাও। আর সে যখন জোরপূর্বক চাইছে, তাহলে তোমরা তাকে বাধা দিও না, বিশেষ করে তুমি, কারণ তুমি ছোট মানুষ। বাধা দিতে গিয়ে পরে খারাপ হয়ে যাবে। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, তুমি সেই মানুষটার ছবি আমার হোয়াটসঅ্যাপে দাও। তারপর ফোন রেখে দিয়ে গাড়ি ড্রাইভ করছি। তিন্নি ছবি সেন্ড করে দিয়েছে আমার কাছে। গাড়িটা একটু সাইড করে ছবিটা দেখতে লাগলাম। তখনই দেখি সেই মানুষটার কেউ না, সেই মানুষটা হলো আমার অফিসের সেই অফিসার। মানুষটাকে দেখে মাথা তো পুরো নড়ে উঠল। কি করে সম্ভব এটা? রিহার সাথে আমার সেই অফিসারের সম্পর্ক কি করে? না, আজকে তাদের বিয়েতে যেতে হবে। তিন্নিকে আবার ফোন করে কিছু তথ্য নিলাম। তারপর বাসায় এসে পড়লাম। রাতের বেলায় রেডি হয়ে রিহার বিয়েতে চলে আসলাম, যেখানে যেতেই দেখি একটা বাড়ির ছাদে আয়োজন করা হয়েছে বিয়ের। বাহ, মাশাল্লাহ, বেশ ভালোভাবেই তো আয়োজন করেছে রিহার বন্ধু বান্ধবরা বিয়ের। তাছাড়া মোটামুটি অনেক মানুষজনই তো এসেছে। আমি আর কোনো কিছু না ভেবে বাড়ির সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। অন্যমনস্ক হয়ে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছিলাম, কিন্তু হঠাৎই কারোর সাথে ধাক্কা খেয়ে সিঁড়ির এক পাশে পড়ে গেলাম। আর যার সাথে ধাক্কা খেয়েছি সে এসে আমার গায়ের উপরে পড়ল। আমি নিজেকে সামলে মানুষটার দিকে নজর ঘোরাতে দেখি আরশি আমার গায়ের উপরে। আরশিকে দেখে আমার চক্ষু কপালে উঠে গিয়েছে। সেও আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আমি যেন আর নিজের মধ্যে নেই, ড্যাব ড্যাব করে আরশির দিকে তাকিয়ে আছি, কিন্তু সে আমার গায়ের উপর থেকে উঠে দাঁড়িয়ে গেল। এই যে চোখে দেখতে পান না নাকি? চোখ কি কপালে নিয়ে হাঁটেন? আরশি, তুমি এখানে কি করে? এই যে মিস্টার, আমি আগে আপনাকে প্রশ্ন করেছি, আপনি তার উত্তর না দিয়ে উল্টো আমায় প্রশ্ন কেন করছেন? আসলে সরি, আমি দেখতে পাইনি, কিন্তু তুমি এখানে কেন? সেটা আপনার না জানলেও চলবে। আর সামনের বার চোখ খুলে চলাফেরা করবেন, না হয় কিন্তু ধরে নিব যে ইচ্ছে করেই নোংরামি গুলো করেছেন আপনি। পরে কিন্তু ইচ্ছা মতন অপমান করে দেব একদম। আরশি আকাশকে এইসব বলে সেখান থেকে হাঁটা দিয়ে নিচে চলে গেল। কিন্তু আকাশ এখনো ঠায় সেখানে দাঁড়িয়ে আছে। তার মাথা দিয়ে কোনো কিছুই যেন ঢুকছে না। হঠাৎ করে তার খেয়াল হয় আরশি নিচে চলে গেছে। তাই সেও আরশির পিছনে পিছনে নিচে যায় আর আরশি বলে চেঁচিয়ে ডাকতে থাকে, কিন্তু সে কোথাও আরশিকে দেখতে পায় না। না, যে করি হোক মেয়েটাকে আমার খুঁজে বের করতে হবে। আমি আজ সারা রাত এই বিয়েতে থাকবো। আশা করি অবশ্যই তার সাথে দেখা হবে আবার আমার। তারপর সিঁড়ি বেয়ে উপরে চলে এলাম। রিহার বন্ধু বান্ধবরা সবাই মিলে রিহার বিয়ে উপভোগ করছে। আমি ছাদের এক কোনায় কিছু চেয়ার রাখা ছিল অতিথিদের জন্য, সেখানে গিয়ে চুপচাপ বসে পড়লাম। আমার আশেপাশে আরো কয়েকজন বসে আছে। সবাই সবার মতন বিয়েটাকে উপভোগ করছে, কিন্তু আমার ভিতরে প্রবল গতিতে তুফান বইছে। কলিজার ভিতরে ভয়ঙ্করভাবে মোচড় দিচ্ছে। মনে হচ্ছে যেন এখনই দম আটকে মরে যাব। চোখের কোণেই অনিচ্ছা সত্ত্বেও ফোঁটা ফোঁটা পানি এসে জমতে শুরু করেছে। এক পর্যায়ে সেটা নহরে পরিণত হয়ে গেল। নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই নিজেকে সামলাতে পারছি না। তাই দৌড়ে চেয়ার থেকে উঠে পাশেই একটা ওয়াশরুম ছিল, সেটাতে চলে গেলাম। কল ছেড়ে হাতে কোষ করে পানি নিয়ে ইচ্ছে মতন চোখ মুখে মারতে শুরু করলাম। যাক, এবার আর কেউ হয়তো বুঝবে না। চোখের পানিও বন্ধ হয়েছে মোটামুটি। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হব, তখনই দেখি কেউ একজন ওয়াশরুমে ঢুকছে। মানুষটাকে দেখেই আমার কেমন যেন পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, এই মানুষটাকে কোথাও আমি দেখেছি। তখনই মনে পড়লো আরিফের দেওয়া সেই ছবির কথা, যেই ছবি এই লোক আর আরশি থাইল্যান্ড থেকে আসার সময় সিসিটিভিতে ধারণ করা হয়েছিল। মানুষটাকে দেখে বুকের ভিতরে ভূমিকম্পের মতন কম্পন করে উঠল। তার মানে লোকটা সত্যি আরশির কিছু হয়, না হলে সেই ফ্লাইটে করে আসার পর থেকে আরশির আশেপাশে থাকে কেন লোকটা? লোকটাও আমাকে দেখে কেমন যেন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বেরিয়ে গেলাম। আবারও এসে সেই চেয়ারটাতে বসেছি, যেখানে একটু আগে বসাছিলাম। ভিতরটা যেন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে লোকটাকে দেখার পর থেকে। ইচ্ছে করছে ছাদ থেকে লাফিয়ে নিজের প্রাণটা দিয়ে দেই, কিন্তু না, আমি এমনটা করব না, কারণ আরশির কাছ থেকে আমার অনেক কিছুই জানার আছে। চেহারা মলিন করে চোখ বুজে চেয়ারের উপর বসে আছি। তখনই পিছন থেকে কেউ একজন এসে আমার কাঁধে হাত রাখে।
আমি চোখ খুলে মানুষটার দিকে তাকাতেই দেখি আমার কলিগ রিহাকে, যে কিনা আরশির চাচাতো বোন, আর আজকে তারই বিয়ে। আকাশ, তুই এখানে কি করছিস? তোকে তো আমি দাওয়াতও করিনি। আর তুই আমার বিয়ের খবর পেলি কি করে? কেউ একজন থেকে পেয়েছি, তাই এসেছি তোর বিয়েতে। কেন, আমি কি আসতে পারবো না নাকি তোর বিয়েতে? না, তা পারবি না কেন? অবশ্যই তুই আসতে পারবি, কিন্তু আমার কথা হচ্ছে তুই তুই কি এই বিয়েতে এসে কাউকে দেখেছিস? চোখ পাকিয়ে তাকিয়ে আছি রিহার দিকে, সেও আমার চোখের দিকে তাকিয়ে আছে। রিহার কথার কোনো উত্তর দেইনি আমি। সে আমার চোখের দিকে তাকিয়ে কিছু একটা বুঝতে পারলো, তাই সাথে সাথে সে আমার চোখ থেকে তার চোখ সরিয়ে ফেললো। অন্যদিকে নজর ঘুরিয়ে আবারও সেম প্রশ্নটা করে। আকাশ, তুই কি এই বিয়েতে অন্য কাউকে দেখেছিস? রিহা কি বলতে চাইছে তা কিন্তু শুরুতেই বুঝে গিয়েছি আমি। তোর একটা হাত দে তো রিহা। কেন, কি করবি? দে না। এই নে, ধর। রিহা আকাশের দিকে তার মেহেদি রাঙানো হাত এগিয়ে দেয়। তখনই আকাশ রিয়ার হাতটা ধরে তার বুকে রাখে আর বলে, কিছু অনুভব করছিস তুই? আকাশ রিয়ার হাত টেনে তার বুকে রাখার সেকেন্ড কয়েক ব্যবধানে রিয়ার টান দিয়ে আকাশের বুক থেকে তার হাত ছড়িয়ে নেয়। কারণ আর কিছুক্ষণ রাখলেই আকাশের ভিতর থেকে কলিজা, হৃৎপিণ্ড, ফুসফুস সমস্ত কিছুই বেরিয়ে তার হাতে চলে আসবে। আকাশের ভিতরে কি ভয়ঙ্কর রকমের তুফান বইছে সেটা তো তার বুকে হাত রেখে বুঝে গিয়েছে। আকাশ আবারও কাঁদতে শুরু করেছে। বেফাঁসভাবে আকাশের চোখে এক ফোঁটা পানি রিয়ার হাতের উপরে এসে পড়ে। তখনই রিয়া আবার বলে ওঠে, কলিজা, প্লিজ তুই এখান থেকে চলে যা। তোর দুটো পায়ে ধরি আমি। তোর মতো বন্ধু আমার লাইফে আর কোনোদিনও আসবে না। একটা সময় তোর সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব ছিল। একজনের কলিজা ছিলাম। এমন শক্ত বন্ধন ছিল আমাদের বন্ধুত্বের। হয়তো এখন নাই, কিন্তু তাও আমি তোকে সেই পুরনো কলিজার সম্পর্কের দোহাই দিয়ে বলছি, তুই প্লিজ চলে যা এখান থেকে। কারণ তুই সবটা সহ্য করতে পারবি না আকাশ। তোর দুটো পায়ে ধরি আকাশ, প্লিজ তুই চলে যা। রিহা, আমার জায়গায় তুই হলে চলে যেতে পারতি? তা না হয় পারতাম না, কিন্তু কলিজা তুই প্লিজ চলে যা এখান থেকে। আমি হয়তো তোর সাথে খারাপ আচরণ করেছি, কিন্তু তোর কষ্ট আর চোখের পানি কোনোদিনই আমার সহ্য হবে না। কারণ তোর কারণেই আমি দুনিয়ায় বেঁচে আছি। তোর শরীরের রক্ত দিয়েই আমার এই দেহ চলাচল করছে। আমি তো সেদিন এই রক্তের অভাবে মরে যেতাম, কিন্তু তুই আমার 3 ব্যাগ রক্ত দিয়ে বাঁচিয়েছিস। যেখানে মানুষ 1 ব্যাগ রক্ত দিলেই ভেঙে পড়ে, সেখানে তুই 3 ব্যাগ রক্ত দিয়েছিলি আমায়। প্লিজ কলিজা না তুই আমার, চলে যা না এখান থেকে। রিহা, যদি কখনো উপকার করেছি মনে হয় তাহলে প্লিজ আমায় যেতে বলিস না। আমি তোর সম্পূর্ণ বিয়েতে থাকবো। আকাশের উল্টো দোহাই শুনে রিয়ার মুখে তালা লেগে যায়। সে আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। আর আকাশ চুপচাপ চোখের পানি মুছে চেয়ারের উপরে বসে আছে। অনেকটা সময় ধরে বসে আছি। বসে থাকতে থাকতে বিরক্ত লাগছে, কিন্তু আরশির দেখা আর পেলাম না। তবে আমি জানি সে এই বিয়ে বাড়িতে অবশ্যই থাকবে। না, একটু গিয়ে বাহির থেকে ঘুরে আসি। বাহির থেকে কিছুটা সময় ঘোরাঘুরি করে আবার পরে আসবো দরকার হয়। যেই ভাবা সেই কাজ। সিঁড়ি বেয়ে নিচে চলে এলাম। নিচে এসে একা একা পায়চারি করতে লাগলাম, কিন্তু ভিতরের অস্থিরতা কোনোভাবেই কমাতে পারছি না। না, আজকে স্মোক করব, দেখি তো পেইন কমে কিনা। রাস্তার পাশের একটা দোকান থেকে অনেক কয়টা সিগারেট নিয়ে হাঁটতে হাঁটতে খেতে লাগলাম। প্রায় ঘন্টাখানিক বাহিরে ছিলাম, সব কয়টা সিগারেটও খেয়ে নিয়েছি, কিন্তু বুকের ভিতরের পেইন বরাবরের মতোই রয়েছে। ধুর, কচু হয় এসব ছাইপাশ খেলে। বাহিরে থেকে এসব না খেয়ে বরং ছাদে চলে যাই। আবারও হাঁটতে হাঁটতে ছাদে চলে এলাম। ছাদে আসতেই দেখি স্টেজের মধ্যে রিহা এবং আরশি বসে আছে, আর সেই লোকটাও আরশির পাশে বসে আছে। আরশির একদম গা ঘেঁষে বসে আছে সেই লোকটা। আরশি, রিহা এবং সেই লোকটা মিলে হাসাহাসি করছে। আরশির পাশে অন্য কাউকে দেখে কোনোভাবেই মনকে সান্ত্বনা দিতে পারছি না। আরো উতাল পাতাল শুরু করেছে ভিতরটা। আরশির দিকে এক নজরে তাকিয়ে আছি, আর তখনই রিহার এক বন্ধু স্টেজে গিয়ে স্পিকার হাতে নিয়ে বলে ওঠে, এই যে সম্মানিত অতিথিরা, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। আগামী পরশু এই একই স্থানে আরেকটা বিয়ে হবে। বিয়ে কোণে হচ্ছে রিহার চাচাতো বোন, আর বর হচ্ছে মিস্টার ইবনাত চৌধুরী। ইবনাত চৌধুরী দীর্ঘ তপস্যার পরে তিনি আরশিকে নিজের করে পেতে চলেছেন। সো সবাই আবার আগামী পরশু ঠিক একই জায়গায় চলে আসবেন। এদিকে মাইকে এমন অ্যানাউন্সমেন্ট শুনে আকাশের বুকের ভিতরে যেন রক্তক্ষরণ হচ্ছে। সে আর টিকতে না পেরে সোজা স্টেজে গিয়ে আরশির হাত চেপে ধরে আর বলে, আরশি, কি কারণে তুমি এমন করছো আমার সাথে? আকাশের এমন আচরণে সবাই চমকে ওঠে।
কিন্তু আরশি প্রচুর রেগে যায়। এই ছোট লোক, হাত ছাড় তুই। আরশি, আমার দোষটা কি সেটা তো বলবে তুমি। তোর কোনো দোষ নেই, দোষ হলো আমার, যে আমি তোর মতন একটা ছোট লোককে ভালোবেসে বিয়ে করেছিলাম। এই যে দেখেছিস শিবনাথ, সে আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে, কিন্তু তাও আমি ভালোবেসে তোকে বিয়ে করেছি, কিন্তু তুই আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিস পুরো। আরশি, কি করেছি বলবে তো তুমি? আমার দোষটা কোথায়? তোর দোষ হলো তুই একটা ছোট লোক, তোর দোষ হলো তুই একটা দুশ্চরিত্র লোক, যা আমি আগে জানতাম না। আমি তোর দুশ্চরিত্র সম্পর্কে না জেনে তোকে বিয়ে করে নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তোর সেই দুশ্চরিত্র সামনে আসে। শুধু তোর কারণে এই ইবনাথকে কষ্ট দিয়েছি আমি। সেই আমায় বহুকাল আগে থেকেই পাগলের মতো ভালোবাসে, তোর থেকেও ভালো পজিশন ছিল তার, কিন্তু আমি তোর পজিশন না দেখে তোকে বিয়ে করে নিয়েছি। যেখানে তুই একটা সাধারণ কোম্পানির ম্যানেজার, সেখানে সে একটা কোম্পানির মালিক, কিন্তু আমি তোর ভালোবাসায় তাকে ছোট করে মেপেছি। পরিশেষে সে আমায় না পেয়ে দেশ ছেড়ে চলে যায়। তার ভালোবাসা বুঝতে পেরে আমার অনেকটা সময় লেগে গিয়েছে। কি আছে ছোট লোক তোর? তুই তো ইবনাতের পায়ের সমানও না, কিন্তু তোর থেকে তার অবস্থান অনেক বড় হওয়ার পরেও তোকে আমি ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু তুই শেষমেশ কি করলি? আমার বোনের সাথে এই নোংরামি করার খেয়াল মাথায় আনলি। বিয়ের শুরুতে তো ভালোই ছিলি, কিন্তু পরে এসে যখন সময় দিস না, তখন খারাপ লাগতো আমার। তাই তোর থেকে একটু দূরত্ব করে নিয়েছিলাম অভিমান করে, কিন্তু তুই সেটাকে অন্যভাবে কাজে লাগালি। তুই আমায় ছেড়ে আমার বোনের সাথে নোংরামো করতে চাইলি। ভাগ্যিস সে তোর হাত থেকে বেঁচে গিয়েছে কোনো না কোনো ভাবে। তখনই আমার বুঝে আসে তুই কেমন, কেন তুই আমার থেকে তখন দূরে দূরে থাকতি। তুই যদি আমার আপন চাচাতো বোনের সাথে নোংরামি করার মতন খেয়াল মাথায় আনতে পারিস, তাহলে বাইরের কত মেয়ের সাথে বিছানায় যেতে পারিস তা আমার বোঝা হয়ে গিয়েছিল। তাই তোর থেকে একদম দূরে সরে গিয়েছি মৃত্যুর বাহানা করে। তাই তোর থেকে পালিয়ে ইবনাতের কাছে চলে গিয়েছি। শুরুতে তাকেও মানতে কষ্ট হয় আমার, কিন্তু সে আমায় ভালোবাসা দিয়ে তোর সমস্ত স্মৃতি ভুলিয়ে দিয়েছে। সো এখন দূরে গিয়ে মর তুই, আর আমার হাত ছাড়। আরশি, তোমার কথা ভুল হচ্ছে, আমি ওসব করিনি। এই দুশ্চরিত্র লোক, একদম ধোয়া তুলসী পাতা সাজতে আসবি না। সোজা আমার চোখের সামনে থেকে দূর হ তুই। আরশি, বিশ্বাস করো, আমি ওসব করিনি। সত্যি তোমার কথা ভুল হচ্ছে। এই রিহা, তুই একটু ওকে বুঝিয়ে বল না প্লিজ। রিহা চুপচাপ মাথা নিচের দিক করে রাখে, কিন্তু আরশি রেগে গিয়ে সকলের সামনে পা থেকে জুতো খুলে আকাশের গালে মেরে দেয়। কুকুরের বাচ্চা, এটারই যোগ্য তুই। তোর কারণে আজ আমার পরিবার হারিয়েছি, কারণ তোকে ভালোবেসে পরিবারের দেখা ছেলেকে রিজেক্ট করেছিলাম। কিন্তু তোর এই নোংরা মন মানসিকতা সম্পর্কে জানার পর পরিবারের সামনে মুখ দেখানোর মতো সাহস করতে পারিনি। তাই এমন প্ল্যান করে তোর থেকে, পরিবার থেকে চিরতরে দূরে সরে গিয়েছি। আরশি, আমায় জুতো দিয়ে ইচ্ছে মতন মারো, সমস্যা নেই, কিন্তু বিশ্বাস করো সেসব আমি করিনি। প্লিজ, তুমি আমায় ছেড়ে ওই লোককে বিয়ে করিও না। আরশি, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। আরশি, আমি তোমায় অন্য লোকের হতে দেখতে পারবো না। প্লিজ, তুমি আমায় ফিরিয়ে দিও না। দরকার হয় আমি তোমার পায়ের সামনে কুকুরের মতন পড়ে থাকবো। তুমি আসতে যেতে আমার শরীরে তোমার পা দিয়ে আঘাত করো, তাও প্লিজ আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করিও না তুমি। প্লিজ আরশি, আমায় এত বড় শাস্তিটা দিও না। আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না আরশি। এই ছোট লোক, দেখ একদম রাগ উঠে যাচ্ছে কিন্তু আমার। তুই আমার হাত ছাড়। তোর ওই নোংরা হাত দিয়ে একদম আমার শরীর স্পর্শ করবি না তুই। আরশি, তুমি আমায় ফিরিয়ে না নেওয়া পর্যন্ত তোমার হাত আমি ছাড়বো না। তুই ছাড়বি তো তোর 14 গোষ্ঠী ছাড়বে। আরশি আবার সেই জুতো দিয়ে আকাশের গালে বেশ কয়েকটা বাড়ি লাগিয়ে দেয়, কিন্তু তাও তার হাত ছাড়ে না। সে ফুপিয়ে কান্না করতে থাকে আরশির আচরণে। ঠিক সেই সময় ইবানত নামক লোকটা এসে আকাশের কোমরে একটা লাথি দিয়ে বসে, আর আকাশ আরশির হাত ছেড়ে সাথে সাথে মাগো বলে চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। কত বড় বেয়াদব ছেলে তুই, যে আমার ভবিষ্যৎ স্ত্রীর গায়ে তুই হাত তুলতে পারিস? আকাশ কোনো উত্তর দেয় না লোকটার কথায়, তবে সে আরশির কাছে কান্না করতে করতে একটা কথা বলে। আরশি, তোমায় ছাড়া আমি মরে যাব। বিশ্বাস করো, মরে যাব আমি। তুই মরে গেলে মরে যা। তোর মতো নোংরা মানুষ দুনিয়ার জন্য একটা বোঝা। সো মরে যা তুই। তোর জন্য বিন্দু পরিমাণও কষ্ট হবে না আমার। আকাশ আরশির এমন শক্ত কথা শুনে কান্না করতে করতে কোনোভাবে মাটিতে থেকে উঠতে দাঁড়ায়। তার কোমরে খুব জোর লেগেছে। তারপর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বিয়ে বাড়ি ত্যাগ করে। রাত বাজে 1টা। সে বাসায় এসে পৌঁছইছে। তার চোখে মুখে পানি। তার মা ঘুমিয়ে গেছে। সে বাসায় এসে কলিং বেল চাপায়। তার ছোট বোন এসে দরজা খুলে দেয়, কিন্তু তার ছোট বোন তার চেহারার এমন বিভৎস অবস্থা দেখে বলে ওঠে,
ভাইয়া, কি হয়েছে তোমার? কিছু হয়নি রে বোন। তাহলে তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? আরে বাদ দে ওসব কথা, তুই আগে আমায় একটু রুমে দিয়ে আয়, আমার কোমরে অনেক ব্যথা করছে। আকাশের কথা মতন তার বোন তাকে রুমে দিয়ে আসে। মা কি করছে রে? মা তো ঘুমিয়ে গেছে সেই কবে। আমি না তোমার আসার জন্য জেগে আছি। ও আচ্ছা, তোকে একটা কথা বলি, বলো। আমি যদি কোথাও হারিয়ে যাই তোর কি খুব কষ্ট হবে? আকাশের বোন এবার ভয় পেয়ে যায়। সে খপ করে আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ও ভাইয়া, বলো না কি হয়েছে তোমার? আমার ডাক এসে গেছে রে কলিজার বনু। ভাইয়া, কিসের ডাক এসেছে? কে ডাকে তোমায়? আমি তো কারোর ডাক শব্দ শুনতে পাচ্ছি না। আরে সেসব তুই বুঝবি না। আচ্ছা যা গিয়ে ঘুমিয়ে পড়। ভাইয়া, আমার খুব ভয় করছে। আরে টেনশন করিস না, ভাইয়া ঠিক আছি। যা, কাল সকালে কথা হবে, বেশ রাত হয়েছে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আকাশের কথায় তার বোন চলে যায়। আকাশ জীবনের কঠিন সিদ্ধান্তটা নিয়ে নিয়েছে বহু আগেই। সে আস্তে আস্তেই কিছু একটা ভেবে নিয়েছে। অপরদিকে বিয়ে বাড়িতে খবর আসে রিয়ার সাথে যার বিয়ে হবার কথা ছিল সে পালিয়ে গেছে অন্য একটা মেয়ে নিয়ে। এমন খবর শুনে রিয়া পাগলের মতন কান্না করতে শুরু করে। তার যেন এখন পুরো দুনিয়াটাই থমকে গিয়েছে। তার বাঁচা মরা সমস্ত কিছুই সেই লোকটার হাতে ছিল। আর সে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু রিয়ার কান্না যেন কোনো মতেই থামছে না। সে কান্না করতে করতে তার বন্ধুর বাড়িতেই ঘুমিয়ে পড়ে। এদিকে আকাশ মুখ চেপে ধরে কান্না করছে। আরশির তখনকার কথাগুলো শুনে তার ভিতরটা পুরো ক্ষত বিক্ষত হয়ে গেছে। তার নিঃশ্বাস ও ভারী হয়ে আসছে। সে ঠিকভাবে নিঃশ্বাসও নিতে পারছে না, এতটা কষ্ট হচ্ছে তার। না, আমার কিছু একটা করতে হবে। এত কষ্ট বহন করে হয়তো মরে যাব আমি, কিন্তু সেইটুকু সময়ও আমার সহ্য হচ্ছে না, কারণ এত পরিমাণ যন্ত্রণা বুকে পুষে নিয়ে বাঁচা যায় না। বহুকাল আগে দেখা সেই স্বপ্নটাকেই আজ সত্যি করে দিব। কপালে যেহেতু লেখা আছে কাফনের সেই সাদা কাপড়, তাহলে ভুড়ি ভুড়ি যন্ত্রণা বুকে নিয়ে খামোখা বেঁচে থেকে কেন নিব ফাপড়? এর থেকে ভালো নিজের অস্থি ভাসিয়ে দেই নদীর স্রোতের ভেলায়। ভুল ভেঙে গেলে খুঁজে নিও তুমি আমায় কোনো এক হারিয়ে যাওয়া রঙের মেলায়। হয়তো সেদিন তুমি আমায় অশ্রু ভরা চোখে খুঁজবে সারাবেলা, কিন্তু তখন সময় ফুরিয়ে যাবে, বন্ধ হয়ে যাবে ফিরে আসার সমস্ত লীলা খেলা। অপরদিকে সকাল হয়ে গেছে। রিহা পাগলের মতন কান্না করতে করতে সেই যে ঘুমিয়ে গেছে, সেই ঘুমেই সকাল হয়ে গিয়েছে। হঠাৎই রিহার ফোনে রিহার ছোট বোন তিন্নি ফোন করে, কিন্তু রিহা ঘুম। তখনই আরশি ফোনটা রিহার কাছে এনে তাকে ডাক দেয়। আরশিও এই রুমে ঘুমিয়েছে, কিন্তু সকাল হতেই সে ঘুম থেকে উঠে গিয়েছে। এই রিহা আপু, ওঠ না, তোর ছোট বোন তোকে ফোন দিয়েছে। নে ওঠ, কথা বল। রিয়া চোখ কসলাতে কসলাতে ঘুম থেকে উঠে আরশির হাত থেকে ফোনটা নেয়। আছি জাহান্নামের চৌরাস্তায়, তোরা তো দরকার কেন? আপু প্লিজ, এভাবে বলিস না। আচ্ছা যা, তুই কোথায় আছিস সেটা বলতে হবে না, কিন্তু তুই যেখানেই আছিস তাড়াতাড়ি আকাশ ভাইয়ের বাসায় চলে আয়। অনেক ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে এখানে। মানে কি তিন্নি? কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে? আকাশ ভাই সুইসাইড করেছে। তাকে সবাই ধরাধরি করে হসপিটাল নিয়ে গেছে, কিন্তু সবাই বলছে তিনার নিঃশ্বাস চলছে না, হয়তো তিনি আর বেঁচে নেই। অনেক ভয়ঙ্কর স্টেপ নিয়েছে ভাইয়া, তুই তাড়াতাড়ি আকাশ ভাইয়ের বাসায় আয়। কি কি বলিস তুই এসব? সে কি করেছে? সে ছুরি দিয়ে শুরুতে নিজের পেটের মধ্যে অনেক কয়বার আঘাত করেছে, পরে ফ্যানের সাথে দড়ি বেঁধে সেটাতে নিজের শরীরটাকে ঝুলিয়ে দিয়েছে, কিন্তু ভাগ্যক্রমে সেই ফ্যানটা ঝুলে নিচে পড়ে গিয়েছে। সকালবেলা যখন ভাইয়ার আম্মু রুমে আসে তখন এসে দেখে ভাইয়া মাটির উপরে পড়ে আছে, আর তিনার পেটের ভেতরে অনেকখানি অংশ সেই ক্ষত দিয়ে বেরিয়ে আছে। পরে তিনি চিৎকার করে আশেপাশের মানুষকে ডেকে আনে, আর পরে আমরাও খবর পেয়ে চলে এসেছি। রিয়া তিন্নির মুখে এমন কথা শুনে সজোরে চিৎকার করে ওঠে আর কান্না করতে আরম্ভ করে। রিয়ার চিৎকার শুনে আরশি অনেক ভয় পেয়ে যায়। আর সে আকাশ আর নেই, সে সুইসাইড করেছে। সে সুইসাইড করেছে তো কি হয়েছে, আরো ভালোই না হয়েছে। দুনিয়ার বুক থেকে একজন কুলাঙ্গার কমে গিয়েছে। আশি, তুই জানিস না তুই কি বলছিস। বিশ্বাস কর, তুই জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছিস। যা, তুই সারা জীবন কান্না করলেও আর ফিরে পাবি না। বিশ্বাস কর, আকাশের কোনো দোষ নেই রে। মানে কি? মানেটা হলো সমস্ত দোষ আমার আর সেই মানুষটার, যে কিনা গতকাল রাতে আমার সাথে চিট করে পালিয়ে গিয়েছে অন্য মেয়ে নিয়ে। আপু কি সব বলছিস তুই এসব? হ্যাঁ রে, সত্যিই বলছি আমি। আকাশের কোনো দোষ নেই। পাগলটা তোকে অন্ধের মতন ভালোবাসতো, কিন্তু দোষটা ছিল সে আরিয়ানের, যার সাথে কিনা আজ আমার বিয়ের হওয়ার কথা। সে তোর পেছনে বহুকাল আগে থেকেই লাগে,
কারণ সে নাকি তোকে একবার কোথায় যেন দেখেছে, পরে নাকি তোকে আর তার ভালো লেগে যায়, তারপর থেকে তোর পিছু নেয়। সে তোর পিছু নিতে গিয়ে যখন দেখে তুই বিবাহিত, পরে সে আমায় হাত করায়, আমাকে তার প্রেমের জালে ফাঁসায়। আমি জানতাম না সে আমার সাথে নাটক করছে, তবে পরে আমি সেটা জেনে যাই। কিন্তু যখন তাকে আমি ছাড়তে পারছিলাম না, কারণ তাকে অল্প সময়ের মাঝে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম আমি, কিন্তু সে আমায় ছেড়ে চলে যেতে চায়, তখন তাকে আটকালে সে তোর কথা বলে, সে তোকে, যে তোকে তার চাই। আর আমি তখন তাকে ভালোবেসে জিম্মি হয়েছিলাম। সে আমায় বলে তুই তার না হলে কারোর হতে দিব না। আর সেই সময়টাতে নাকি আকাশ তাকে একবার থাপ্পড় মেরেছিল, তাই সে আকাশের উপরে রিভেঞ্জ উঠাবে, সে আকাশের থেকে প্রতিশোধ নিবে। পরে সে একটা প্ল্যান করে যে আকাশকে তোর কাছে খারাপ বানাবে, তাই সে আমায় বলে আকাশের সাথে জোর করে ওসব করতে, তাহলে সে আমায় বিয়ে করবে। পরে আমি তার কথা মতন আকাশকে বাড়িতে নিয়ে গিয়ে ওসব করতে চেষ্টা করি, আর ওসব করার আগে বাসায় ক্যামেরা লাগিয়ে রাখি, কিন্তু সে কোনোভাবেই ওসব করতে রাজি হয় না, বরং বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে দিয়ে চলে যায় আমার অমন আচরণে। পরে তাকে জোর করে যেটুকু কাছে টেনেছি তার ভিডিও ক্লিপ আমরা তোকে দিয়েছি। পরে তুই তাকে ভুল বুঝে দূরে সরে যাস আর আমার কাছে এসে কান্না করিস। পরে আমি ইবনাদের সাথে যোগাযোগ করে তোকে ভুলভাল বুঝিয়ে তার কাছে পাঠিয়ে দেই, কারণ সে তোকে অনেক আগে থেকেই ভালোবাসে। আর তখন তাছাড়া কোনো উপায় এই ছিল না আমার কাছে, কারণ তুই দেশে থাকলে আরিয়ান আমায় কখনো বিয়ে করবে না, সে তোর পেছনেই পড়ে থাকবে। তাই তোকে বাহিরে চলে যাওয়ার প্ল্যানটা বলে বোঝাতে থাকি। তখন তোর ভেতরেও রাগ অভিমান ছিল আকাশকে নিয়ে, তাই তুই আমার কথার মতন রাজি হয়ে যেখানে চলে যাস। আর এসব বিষয়ে আরিয়ান তেমন কিছুই জানতো না। তোকে নিয়ে মৃত্যুর প্ল্যান করায় সবাই যেমনটা জেনেছে যে তুই মরে গিয়েছিস, সেও ঠিক তেমনটাই মনে করেছে। পরে আজ 1 বছর ধরে বুঝিয়ে তাকে লাইনে এনেছি বিয়ের জন্য। আর তুই যে এখনো বেঁচে আছিস বা এই বাড়িতে আছিস সে জানে না, কিন্তু তারপরেও সে আমায় ছেড়ে পালিয়ে যায়, কারণ তার চরিত্রের সমস্যা আছে। তার আগেও একটা বউ ছিল, কিন্তু সে সেটাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি তার ভালোবাসায় আটকে গিয়ে এইসব করেছি। আর তার ফলে আজ একটা মানুষের প্রাণ চলে গেল। বিশ্বাস কর আরশি, আকাশের কোনো দোষ নেই রে, মানুষটা তোকে নিজের থেকেও বেশি ভালোবাসতো রে আরশি। আরশি রিয়ার মুখ থেকে এই সমস্ত সত্য কথা শুনে মাথায় হাত দিয়ে ফেলে। আকাশের মতন তার ভিতরেও ভয়ঙ্কর তুফান বইতে শুরু করেছে। সেও আকাশের নাম বলে চিৎকার করে কান্না করতে শুরু করে, তার সাথে রিয়াও কাঁদছে। বোন, আমায় মাফ করে দে রে। আমি আকাশের কাছে যাব, আমাকে আকাশের কাছে নিয়ে চল। তুই গাড়ি করে আকাশের বাড়ি চলে যা, আমি সেই বাড়িতে যেতে পারবো না। এত জঘন্য কাজ করার পর কাউকেই মুখ দেখানোর মতন অবস্থায় নেই আমি। আরশির তাড়াতাড়ি রিহার কাছ থেকে উঠে পড়ে। তারপর যখনই বাসা থেকে বের হবে তখনই ওপর পাশের একটা রুম থেকে ইবনত আসে। সেও গতকাল রাত থেকে এই বাড়িতে রয়েছে। সে এসে আরশির হাত ধরে বলে, আরশি, কোথায় যাচ্ছ তুমি? আর একটু আগে তোমার চিৎকারের আওয়াজ শুনতে পেলাম আমি, কি হয়েছে তোমার? তখনই আরশি ঠাস করে ইবানতের গালে থাপ্পড় মেরে দেয়। এই জানোয়ারের বাচ্চা, হাত ছাড়। তুই তুই আমার কলিজার গায়ে কাল রাতে লাঠি মেরেছিস। তার থেকে বড় কথা, আমার জীবনের এত বড় অন্ধকার নামার পেছনে তোরও কোনো না কোনো ভাবে হাত রয়েছে। সো হাত ছাড় তুই, আমি বাড়ি যাব। আরশি হ্যাসকা টান দিয়ে ইবানত থেকে তার হাত ছাড়িয়ে নেয়। পরে সে একটা গাড়ি নিয়ে আকাশের বাড়িতে চলে যায়। সেখানে যেতে দেখে পুরো বাড়িতে কান্নার রোল পড়ছে। সবাই আকাশের জন্য কান্নাকাটি করছে। সেই সবার মধ্যে আরশির মাও রয়েছে, তিনিও আকাশের জন্য চোখের পানি ছেড়ে কান্না করছেন। এদিকে বাড়ির মানুষজন সবাই আরশিকে দেখে অবাক, কিন্তু কেউ তাকে কিছু জিজ্ঞেস করার অবস্থাতে নেই। আর তাছাড়া আরশির মা এবং অনেকেই জানে যে আরশি জীবিত। আরশি চুপচাপ আকাশের বাড়িতে ঢোকে। সবার কান্না দেখে তার বুক ফেটে কান্না আসছে। সে কত বড় ভুল নিয়ে বসবাস করছিল এই একটা বছর, সেটা সে আজ উপলব্ধি করতে পারছে। না, আমার আকাশকে চাই। আমার আকাশের কিছু হলে আমি এই দুনিয়ার বুকে জীবিত থাকতে পারবো না। আমাকে যে করেই হোক আকাশকে লাগবে। এবার সে আর নিজেকে দমিয়ে রাখতে পারে না। ফ্লোরে বসে শব্দ করে কান্না করে দেয়। এতটা সময় কান্না করতে করতে এখনের কান্নাটা তার ভিন্ন। কাউকে হারিয়ে ফেলার ভয়ে যখন মানুষ বিভৎসভাবে কাঁদে, আরশির এখানের কান্নাটা হলো সেই কান্না। কিন্তু কি আর করার,
সময় থাকতে মানুষ মূল্য না দিয়ে হারিয়ে ফেলার পর মূল্য দিলে সেটার কাজে আসে না। ঠিক সেই সময় হসপিটাল থেকে একটা খবর আসে যে আকাশ আর বেঁচে নেই। তার প্রাণ আরও 4 ঘন্টা আগে চলে গিয়েছে, আর তারা আকাশের লাশটা নিয়ে বাড়ি ফিরছে। আরশিদ যখন এই খবর শোনে তখন সে ভয়ানক একটা চিল্লানি দিয়ে সারা বাড়ি মাথায় তুলে ফেলে। তার এতটা কষ্ট হচ্ছে আকাশের জন্য, মনে হয় যেন তাকে জীবিত শুইয়ে রেখে ছুরি দিয়ে তার ভিতর থেকে কলিজাটাকে কেউ ছিনিয়ে বের করছে। আরশির মা আরশির চিল্লানি শুনে অন্য রুম থেকে এসে আরশির মুখ চিপে ধরে আর বলে, আমার ছেলেটা মরে না গিয়ে তুই মরে গেলে এতটা কষ্ট হতো না, যেত। তো এখন কষ্ট হচ্ছে আমার। আরশি তার মায়ের কথা শুনে আরও জোরে কান্না করতে থাকে। তখনই আকাশকে হসপিটাল নিয়ে যাওয়া লোকজনগুলো তার লাশ নিয়ে বাড়িতে ফিরে আসে। আকাশের লাশ থেকে সবার কলিজা ধুপ ধুপ করে কাঁপছে। কারোর যেন বিশ্বাসই হচ্ছে না যে আকাশ আর নেই, কারণ এমন নৌজওয়ান একটা ছেলে নিজের শরীরের ওপরে ভয়ঙ্কর অত্যাচার করে নিজেকে শেষ করে দিয়েছে। এটা কেউ এই মানতে পারছে না। বাড়ির সকল মানুষ চিৎকার করে আর্তনাদ করছে আকাশের জন্য। সবার চোখে পানি টলমল করছে। তখনই সেই লোকগুলো ফলের ওপরে পাটি বিছিয়ে তার উপরে আকাশের লাশটাকে রাখে। আকাশের পুরো শরীর সাদা হয়ে গিয়েছে, কারণ সে পেটে ছুরি দিয়ে আঘাত করার এত পরিমাণে ব্লিডিং হয়েছে তার যে শরীরে আর কোনো রক্ত অবশিষ্ট নেই। সবার প্রিয় আকাশ মরা লাশ হয়ে ফ্লোরের ওপরে পড়ে আছে। আকাশের লাশ দেখে তার মা এবং ছোট বোন পাগলের মতন চেঁচিয়ে কাঁদতে শুরু করে। সবাই তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাতে কি পোষে সমস্ত কিছু? নিজের আপন কাউকে হারালে সেই যন্ত্রণাটুকু শুধু পরিবারের মানুষরাই জানে। অপরদিকে আকাশের এই বিভৎস লাশ দেখে আরশি পুরো রোবট হয়ে গেছে। সে যেন তার মাঝে আর নেই। চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ছে তার। সে কি করবে ভেবে উঠতে পারছে না। বাড়ির সকল মানুষ আকাশের লাশের সামনে গিয়ে কান্নাকাটি করছে, কিন্তু সে আকাশের লাশের সামনে যাওয়ার মতন সাহস করতে পারছে না, কারণ এই মানুষটাকে সে নিজেই মেরে ফেলেছে। এই মানুষটাও দুনিয়ার বুকে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, কিন্তু সে তাকে বাঁচতে দেয়নি। নিজের হাতেই খুন করেছে সে মানুষটাকে। সে একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। তখনই সেখানে পুলিশ আসে আকাশের লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাবে বলে, কিন্তু কেউ তাতে রাজি হয় না, কারণ তার লাশের অবস্থা এমনিতেই ভালো না। তাকে পোস্টমর্টম করালে আর দাফন করার অবস্থা থাকবে না সে। কিন্তু নিয়মমাফিক পুলিশ তো আকাশের লাশ নিয়ে যাবেই। তখনই আরশির আম্মু কাকে যেন ফোন করে। আরশির আম্মু কথা বলা শেষ করে ফোন রাখতেই সেই পুলিশ অফিসারের কাছে একটা ফোন আসে, যে কিনা আকাশের লাশ তদারকি করে নিয়ে যেতে এসেছে। তারা সেই ফোনটা পেয়ে আকাশের লাশ না নিয়ে সেখান থেকে চলে যায়। আরশির আম্মু একদম গোড়া মতন ফোন দিয়েছে। এদিকে সবাই আকাশের লাশের পাশে বসে কান্না করতে ব্যস্ত, বিশেষ করে আকাশের আম্মু, কারণ তার ছেলের এমন ভয়ানক মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না। এদিকে আরশিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। ঠিক তখনই আকাশের ছোট বোন কান্না করতে করতে এসে আশির হাতে একটা ভাঁজ করা সাদা কাগজ ধরিয়ে দেয় আর বলে, সকালবেলায় টেবিলের উপরে এই কাগজটা রাখা ছিল, আর সেটার পাশে ছোট্ট করে আলাদা আরও একটা কাগজ ছিল, যার মাঝে লেখা ছিল এই কাগজটা যেন তোমার হাতে বুঝিয়ে দেওয়া হয়। আমি সেই ছোট্ট কাগজটা ফেলে দিয়েছি, আর তোমার কাছে পৌঁছে দেওয়া জিনিসটাই তোমার হাতে তুলে দিয়েছি। ভাবি, আমি জানি না ভাইয়া কেন এভাবে সুইসাইড করেছে, কিন্তু আমি জানি যে এর সাথে তোমার কোনো না কোনোভাবে সংযুক্ত রয়েছে। আর যদি তাই হয় তাহলে মনে রেখো ভাবি, আমার আর আমার মায়ের বদদুয়া সারা জীবন তোমার জন্য বরাদ্দ থাকবে, কারণ আমার ভাই একটা মাটির মানুষ ছিল। আমার এই ছোট্ট জীবনে তার কোনো ভুল আমার চোখে পড়েনি। আর কাল রাতে জানি না কি হয়েছে, কিন্তু আমার ভাইটার চোখে মুখে কাল রাতে আমি এক ভয়ানক কষ্টের ছাপ দেখেছি। কিন্তু আমি বুঝতে পারিনি যে কাল রাতটাই আমার ভাইয়ের শেষ রাত হবে এই পৃথিবীতে। তাকে জিজ্ঞেসও করেছি কি হয়েছে, কিন্তু সে আমার কথায় খালি একটা উত্তর দিয়েছে যে তার ডাক এসে গেছে। তখন আমি সেই কথার অর্থ বুঝিনি, কিন্তু এখন ঠিক বুঝতে পারছি। আচ্ছা ভাবি, থাকো, আমার ভাইটার লাশের পাশে শেষ কিছুটা সময় কাটাই, কারণ সে তো আর বেশি সময় আমাদের মাঝে থাকবে না। আকাশের ছোট বোন তারপর চলে যায়। এদিকে আরশি সে ভাঁজ করা কাগজটা খুলতে থাকে। সে কাগজটা খুলে বুঝতে পারে যে আকাশ কিছু একটা লিখে রেখে গিয়েছে মরার আগে তার জন্য। সে কান্না ভরা চোখ নিয়ে সেই লেখাটা পড়তে থাকে। প্রিয় আরশি, তুমি আমায় ভালোবেসে বিয়ে করে অন্যের সাথে মিশে আছো। বিশ্বাস করো, এই যন্ত্রণা যেন আমি কোনোভাবেই সইতে পারছি না। আমার কাছে একটাই পথ আছে বর্তমানে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার, তা হলো মৃত্যু। জানো,
চিঠিটা যখন লিখছি তখনই কিন্তু মৃত্যুর ফাঁদে পা দিয়ে দিয়েছি আমি। নিজের পেটের মাঝে অনেক কয়বার ছুরি চালিয়েছি একটু আগে। তুমি চিঠি পড়তে পড়তে যখন নিচে যাবে তখন তার প্রমাণ পেয়ে যাবে তুমি, কারণ সেখানে আমার শরীরের রক্ত দিয়ে ছোট করে তোমার নামটা লিখেছি আমি। আরশি জানো, আমার না খুব কষ্ট হয়েছে যখন তুমি আমায় অনেকগুলো লোকের সামনে জুতো দিয়ে মেরেছ, কিন্তু সেই কষ্টের তুলনায় আরও দ্বিগুণ কষ্ট হয়েছে যখন তুমি আমায় সেই ভরা মজলিসের সকলের সামনে ছোট করলে আর তোমার সেই মানুষটাকে বড় করে তুললে। আরশি, কেন তুমি এমনটা করলে? ভালোই তো বেসেছিলাম তোমায় আমি, তাও কেন আমায় তুমি এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিলে? আমি তো কোনো দোষ করিনি আরশি। তোমার সেই বোন রিহাই তো আমার সাথে জোর খাটিয়ে ওসব করতে চেয়েছে, কিন্তু আমি তো সেসব কিছুই করিনি আর করতেও দেইনি। তাও কেন তুমি সেই এতগুলো মানুষের সামনে আমায় অপমান করলে আরশি? জানো, আমি জুতোর বাড়ি খেয়েও সহ্য করেছিলাম, কারণ তোমায় আমি ভালোবাসি। কিন্তু যখন তোমার কাছে আমার থেকেও সেই মানুষটার গুরুত্ব বর্ণনা করলে তখন আর নিতে পারিনি। আমার সহ্য হচ্ছিল না সেই মানুষটাকে তোমার সাথে, কারণ ভালোটা তোমায় আমি বাসি, আর সে মানুষটা আজ আমার জায়গায় তোমার থেকে সে ভালোবাসা পাচ্ছে। তাই এই রূপ সিদ্ধান্ত নিতে হলো আমার। আরশি, যখন তুমি এই চিঠিটা পড়বে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে, আর আমার মাঝেও কোনো কষ্টের সীমা থাকবে না। হ্যাঁ, হয়তো এখনো অনেকটা কষ্ট হচ্ছে আমার, কারণ আমার পেট থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। পেটের ভিতরের অনেকটা চর্বি সেই ক্ষতটা দিয়ে বেরিয়ে এসেছে। কিন্তু বিশ্বাস করো, এই কষ্টের চাইতেও তোমার করা রাতে সেই অপমানের যন্ত্রণা আরও দ্বিগুণ ছিল। তবে আফসোস নেই, একটু পরে মৃত্যুর ফাঁদ নিজের গলায় এঁটে দিব আমি। তারপর আমার জীবন থেকে চিরকালের জন্য কষ্টের সমস্ত ছিটেফোঁটা মুছে যাবে। তবে তোমাকে শেষ আরেকটা কথা জানিয়ে যাই, তুমি আমায় সেই বিয়ে বাড়ির সমস্ত লোকজনের সামনে ছোট করেছো যে আমি সামান্য একটা কোম্পানির ম্যানেজার, আর তোমার সেই ইবনাত একটা কোম্পানির মালিক। কিন্তু তোমার বলা সেই কথাগুলো সত্যি নয়। তুমি ভেবো না যে আমি তোমায় ছোট করছি, কিন্তু কিছু সত্যি তোমারও জানা উচিত। আমিও তোমার সেই ইবনাত থেকে কোনো দিকে কম নই। আমি যে কোম্পানিতে জব করি সেই কোম্পানিটা পুরো আমার, আর সারা দেশে এই কোম্পানির অনেক কয়টা শাখা প্রশাখা রয়েছে। সেই সকল কিছুর মালিকই হচ্ছি আমি। আমার অফিসের আসল বস বাইরে থাকে, সেটা পুরোটাই মিথ্যে, কারণ আমি স্বয়ং উপস্থিত থেকে দেখতে চেয়েছিলাম কে কেমন কাজ করে। তাই এই সমস্ত কিছু লুকিয়ে রেখেছিলাম আমি। আর এই সমস্ত কিছুর জন্যই তোমাকে ভালোবেসে সময় দিতে পারতাম না আমি, কারণ একটা কোম্পানি চালানো দু চারটে কথা নয়। কিন্তু তুমি সেই জিনিসটাকে ভেবে নিয়েছো যে আমি পরনারীর সাথে মেলামেশায় ব্যস্ত। আরশি, তুমি ভুল ভেবেছো। যাক, সেসব কথা বলে আর লাভ নেই। আমার কপালে এমনটাই ছিল, তাই আমি এমন মৃত্যুর স্টেপস নিয়েছি। এবার তোমার পথের কাঁটা সরে গিয়েছে। সুখে শান্তিতে সংসার করো সেই মানুষটাকে নিয়ে। আমি তোমাদের সুখের জন্য আমার অর্ধেকটা সম্পত্তি তোমার নামে করে দিয়েছি, আর বাকি অর্ধেকটা আমার মা বোনের নামে। তোমার ভাগের সম্পত্তির কাগজের দলিল আমার বালিশের নিচে রাখা রয়েছে। প্রিয়তমা, আমার মতন হতভাগাকে মাফ করে দিও। তোমাকে আজাদ করে দিয়ে এই পৃথিবী ছেড়ে চোরের মতন পালিয়ে যাচ্ছি। ভালো থেকো প্রিয় আরশি। ইতি, তোমার সেই অপমান অপদস্থ হওয়া ভালোবাসার কাঙাল। ভালোবাসি। তারপর আর কিছু লেখা নেই। আরশি আকাশের এই চিঠিটা পড়ে পাগলের মতন কাঁদতে শুরু করে। নিজেকে সে কোনোভাবেই সামলে রাখতে পারছে না। আকাশের লেখাগুলো পড়ার পর থেকে সে কান্না করতে করতে এক দৌড়ে আকাশের লাশের কাছে চলে যায়। তারপর সে আকাশের লাশকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমার যে করেই হোক আকাশকে লাগবে। আকাশ, ও আকাশ, কেন করলে তুমি এমনটা? আমি না হয় ভুল বুঝে তোমার থেকে দূরে সরে গিয়েছি, কিন্তু তুমি তো আমায় বুঝিয়ে বলতে পারতে। কেন করলে যে তুমি এমনটা? আমি এখন কাকে নিয়ে বেঁচে থাকবো? ও আকাশ, আমার যে আর কেউ রইলো না এই পৃথিবীতে। বিশ্বাস করো, সেই মানুষটার স্পর্শে কোনোদিনও আমি যাইনি। তুমি বাদে আমার শরীরে আর কোনো পুরুষ এই স্পর্শ করেনি। এই শরীরটার ভাগিদার শুধু তুমি ছিলে। আমি তোমার থেকে দূরে সরে গেলেও আমার সমস্ত ভালোবাসা মরেনি আকাশ। অনেকটা ভালোবাসা অবশিষ্ট ছিল তোমার জন্য। আকাশ, আমায় মাফ করে দিও প্লিজ। প্লিজ, তুমি আবার ফিরে এসো। আমি সত্যিই বুঝতে পারিনি যে তুমি আমার দেওয়া কষ্ট সহ্য করতে পারবে না। ও আকাশ, প্লিজ ফিরে এসো না। আরশি আকাশের লাশকে জড়িয়ে ধরে পাগলের মতন কান্নাকাটি করছে। একটা সময় কান্নাকাটি করতে করতে আকাশকে জড়িয়ে ধরা অবস্থাতে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় আকাশের সাথে সংসার জীবনে সে যেই খাটে ঘুমাতো সে সেই খাটে শুয়ে আছে, কিন্তু তার আশেপাশে কেউ নেই। সে জ্ঞান ফিরতেই আবারও আকাশের জন্য পাগলের মতো কান্না করতে শুরু করে দেয়, কিন্তু আকাশ তো আর নেই। তাকে সেই বিকেলেই 3.5 হাত মাটির নিচে দাফন করে এসেছে তার আপন মানুষজনগুলো।
সে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে আসে। রাতের বাজে 9টা। পুরো বাড়িটা নীরব হয়ে আছে, কিন্তু সারা বাড়ি ভর্তি মানুষ, কিন্তু কেউ কোনো কথা বলছে না। সে বাইরে এসে জানতে পারে আকাশের লাশ দাফন করা হয়ে গেছে। সে এই কথা শুনে কান্না করতে করতে রুমের ভিতরে চলে যায়। সেখানে যে এতটা সময় সেন্সলেস হয়ে শুয়েছিল, তার কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন এখনই সেই দম আটকে মারা যাবে, এতটা কষ্ট হচ্ছে তার। তারপর সে রুমে এসে বালিশের নিচ থেকে সম্পত্তি কাগজটা নিয়ে নেয়। তারপর কান্না করতে করতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। তারপর সে রাতেই সম্পত্তিগুলো বিক্রি করে কয়েকজন কিলারকে সে হায়ার করে। জানোয়ারের বাচ্চা, তোকে আমি শান্তিতে বাঁচতে দিব না। আমার আকাশকে তুই আমার থেকে দূরে সরিয়েছিস। তুই মৃত্যুর অবধারিত, তুই মরবি এবার। তারপর সে কিলারগুলোকে টাকা দিয়ে আরিয়ানের পিছনে লাগিয়ে দেয়। এই লোককে খুঁজে বের করে ভয়ানক এক মৃত্যু দিবে তোমরা। এমন ভাবে এই লোককে মারবে তোমরা, যাতে করে তার নাম ও নিশানাও না থাকে এই পৃথিবীর বুকে। তাকে মেরে তার শরীরের কয়েক শত টুকরো করে পানিতে ভাসিয়ে দেবে, আর তার শরীরের এক টুকরো গোস্ত এনে আমার কাছে দেবে। আমি কুকুরকে খাওয়াবো। সেই কিলারগুলো আরশির কথা মেনে তাকে খুঁজে খুঁজে বের করে কুপিয়ে হত্যা করে এবং তার পুরো শরীর 70 টুকরো করে, আর এই টুকরো এনে আরশিকে দেয়। সে আরিয়ানের শরীরের সেই এক টুকরো গোস্তকে নিয়ে কুকুরকে খাইয়ে দেয়। এভাবেই 18 ঘন্টা কেটে যায়। পরের দিন মাগরিবের সময় আরশি তার সেই বোনকে ফোন করে, যার সাথে আরিয়ানের বিয়ের কথা ছিল। রিহা আপু, আমি আরিয়ানকে মেরে ফেলেছি। কি? হ্যাঁ, আমি আরিয়ানকে মেরে ফেলেছি। তুই একটু আমার সাথে এসে দেখা কর। কোথায় আছিস তুই? আমি আছি একটা গোপন জায়গায়, তুই সেখানে চলে আয়। আমি তোর ফোনে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। আরশির ঠিকানা পাঠিয়ে দেয়, আর রিয়া কিছু সময়ের মাঝে সেখানে চলে আসে। কি রে, এই নির্জন এলাকায় ডাকলি কেন? তোকে একটা জিনিস দেখানোর আছে। কি জিনিস? আগে চল, পরে দেখতে পাবি। আরশিকে রিয়াকে নিয়ে গিয়ে একটা রুমের মাঝে আটকে দেয়। তারপর সে রুমের চারপাশ কেরাসিন তেল ছিটাতে শুরু করে। তারপর বড় একটা কেরাসিন তেলের টাঙ্কি এবং 5 গজ দড়ি হাতে নিয়ে রুমের ভিতরে ঢুকে ভিতর থেকে দরজা লক করে দেয়। তারপর তেলের টাঙ্কিটা রেখে সোজা গিয়ে রিয়ার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে। তারপর তাকে টানতে টানতে জানালার গ্রিলের কাছে নিয়ে যায়। পরে তাকে দড়ি দিয়ে সেই জানালার গ্রিলের সাথে শক্ত করে বেঁধে ফেলে। এই আরশি, কি করছিস? প্লিজ আমায় ছেড়ে দে, আমার খুব লাগছে। জানোয়ার, এখনো তো সেইভাবে লাগেনি, একটু পরে না বুঝবি লাগা কাকে বলে। তার সেই তেলের টাঙ্কিটা খুলে রিয়া সারা শরীর কেরাসিন তেল ছিটাতে থাকে। রিয়া তো ভয়ে শেষ আরশির এমন কাণ্ড দেখে। বোন, কি করছিস তুই? প্লিজ উল্টোপাল্টা কিছু করিস না। আমি তোর দুটো পা ধরে ক্ষমা চাইছি। রাখ তোর ক্ষমা। আমার কলেজাটাও আমার পা ধরে ক্ষমা চেয়েছিল, কিন্তু তাকে আমি জুতো দিয়ে মেরেছি। তাকে আমি সমস্ত লোকের সামনে অপমান করেছি, তাই আমার কলিজাটা অপমান সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছে। আর এই সমস্ত কিছুই হয়েছে তোদের জন্য, সো তোদের মাফ নাই। তারপর আরশি দিশলাই জ্বালিয়ে রিয়ার গায়ের উপরে মেরে দেয়। রিয়ার সারা শরীরের আগুন ধরে গেছে। সে ভয়ানকভাবে চিৎকার করছে আর আরশিকে বলছে বাঁচানোর জন্য, কিন্তু আরশি তো তাকে বাঁচাবে না, তাকে মারার জন্য সে এখানে নিয়ে এসেছে। তারপর আরশি নিজেও সেই তেলের ট্যাঙ্কিটা হাতে নিয়ে নিজের গায়ে তেল ঢেলে নিয়ে আগুন ধরিয়ে দেয়। রিয়া এখনো চিৎকার করে কান্না করছে মৃত্যুর ফাঁদ থেকে বাঁচার জন্য, আর এদিকে আরশি চুপচাপ চোখের পানি ছেড়ে দিয়ে নীরবে কান্না করছে আর বলছে, ও আকাশ, দেখো আমি তাদের সব কয়টাকে মেরে ফেলেছি, যাদের জন্য তুমি আজ এই পৃথিবীতে নেই। আর পরিশেষে তোমায় ভুল বুঝে কষ্ট দেওয়ার জন্য নিজেকে মৃত্যুর ফাঁদে লটকে দিয়েছি। থাকবো না আর এই পৃথিবীতে, যে পৃথিবীতে তুমি নেই। থাকবো না আর এই বিষাক্ত দুনিয়ায়, যে দুনিয়ায় তোমার মতন ভালো মানুষ স্বপ্ন নিয়ে টিকে থাকতে পারেনি। কলিজা, তুমি তো উপর থেকে তাকিয়ে তাকিয়ে সবটাই দেখছো। এবার অন্তত রাগ করে থেকো না আমার উপর। জ্বালিয়ে দিয়েছে এই জঘন্য শরীরটাকে, কারণ তুমি নামক বেঁচে থাকার উৎসটা যে এই দুনিয়াতে আর নেই। এবার শুধু একটাই চাওয়া উপরওয়ালার কাছে, পরপারে যেন তুমি আমাদেরকে একত্রে মিলিয়ে দিও। এসব বলতে বলতেই আরশির শরীর থেকে রুহটা বেরিয়ে যায়। ওদিকে রিয়ার প্রাণ সেই বহু আগেই চলে গেছে। পরের দিন পুলিশ এসে রিয়া আর আরশির জ্বলে পুড়ে যাওয়া দুটো লাশ উদ্ধার করে। শেষ হয়ে গেছে দুটো মানুষের জীবন, শেষ হয়ে গেছে ভালোবাসার এক গল্প কথা।